উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই জানেন যে এসডিজির পরিকল্পনা এবং ভিশনটি অনেক ব্যাপক, অনেক বহুমাত্রিক এবং অনেক সুসংহত। এই 17টি লক্ষ্য এবং 169টি টার্গেট আলোচনার সুবিধার্থে 4টে পৃথক সমান্তরাল বিভক্ত করাটা খুব যুক্তিসঙ্গত বলে গেছে। এগুলো হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, জলবায়ু, পরিবেশ এবং সুশাসন। এর কোনোটিও বেশি গুরুত্বপূর্ণ নয়, কোনোটিও উপেক্ষার যোগ্য নয়। তবে বলাই বাহুল্য যে সার্বিক মানবিক উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতির একটা মৌলিক অবদান এবং ভূমিকা নিশ্চয়ই রয়েছে। এই সেশনটি অর্থনীতির উপরেই কনসেন্ট্রেট করবে এবং সেখানে মনোনিবেশের ঘটনা। আমি নিজে অর্থনীতিবিদ নই, তাই এইসব ব্যাপারে আমার কোনো মন্তব্য করাটা প্রায় ধৃষ্টতার পর্যায়ে চলে যায়। তাই মানে আমি বোকা হতে পারি, অতটা বোকা না যে নিজের বোকা আমি অতটা সহজে প্রমাণ করে দেবো। আমার কাজ নিতান্তই সহজ এবং সামান্য। একটু ক্ষমা চেয়ে নেওয়া, একটু ধন্যবাদ জানানো এবং একটু পরিচয় করিয়ে দেওয়া, সেভাবেই আমার দায়িত্বটা শেষ করে ফেলি। প্রথমত আমাদের শুরু করতে একটু দেরি হয়েছে, সেজন্য আমি অত্যন্ত লজ্জিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দ্বিতীয়ত, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজে সত্যি আনন্দিত বিগঠিত। তাই আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই নাগরিক সম্মেলন যারা উদ্যোক্তা, যারা স্টেক হোল্ডার, যারা অংশগ্রহণকারী, বিশেষ করে সিপিডি কর্মকর্তাদের আমি আন্তরিক আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাই সেসব বিশেষজ্ঞদের আমার পাশে যারা বসে রয়েছেন, যারা যাদের জ্ঞান এবং অভিজ্ঞতা এবং পরিশ্রম আমাদেরকে উপকৃত করবে এবং আলোকিত করবে। এবং আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, যাদের উপস্থিতি এবং সম্পৃক্ততা ব্যতীত এই সমস্ত প্রচেষ্টাটা কত অশান্ত এবং বেরোধ। আমার শেষ দায়িত্ব হচ্ছে পরিচয় করে দেয়, কারণ নিজেকে দিয়ে শুরু করি। আমার নাম আবরার আহমেদ, আমি একটা ছোট্ট একটা ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট। আমার সহসভাপতি হিসেবে আছেন আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু বিদ্যায় এবং কৃতিত্বে আমার চেয়ে অনেক অনেক বড় ডক্টর ফাহিদা খাতুন, আমাদের দেশের প্রথম শ্রেণীর অর্থনীতিবিদ এবং পাবলিক ইন্টেলেকচুয়ালের মধ্যে অন্যতম। আর যে বিশেষজ্ঞরা প্রবন্ধ পাঠ করবেন বা বক্তব্য রাখবেন তারা হচ্ছেন, এবং আমি যেই অর্ডারে ওদের নামগুলো আছে সেভাবেই বলছি। আজাদ রহমান, উনি বলবেন এসডিজি 1 বাস্তবায়নের প্রতিবন্ধকতা সমূহ সম্বন্ধে। উনি কর্মসূচি প্রধান, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ। এসডিজি বাস্তবায়নের বেসরকারি খাতের ভূমিকা সম্বন্ধে বলবেন ফেরদৌস আরা বেগম, উনি প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট অর্থাৎ বেরো। অসমতা হ্রাস সম্বন্ধে বলবেন এমডি আখতার, প্রোগ্রাম পরিচালক অক্সফ্যাম ইন বাংলাদেশ। শ্রম অধিকার নিয়ে কথা বলবেন সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ, উনি নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বা বেলস। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য অবকাঠামো উন্নয়ন, আগামী দিনের অঙ্গীকার সম্বন্ধে বলবেন ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি স্টাডিজ সিপিডি। এবং বেকার যুবকদের ক্ষমতায়ন সম্বন্ধে বলবেন ফারজানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। আপনাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। একটা বিষয় সম্বন্ধে আমি বিশেষ করে প্যানেলিস্টদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, কেউ সচেতন করে দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে আমাদের বক্তা হচ্ছেন 6 জন, আমাদের সময় নির্ধারিত হয়েছে 90 মিনিট এবং আমরা শুরুও করেছি একটু দেরি। এখন এরা সবাই খুবই তুখোড় ব্যক্তিত্ব, অঙ্কটা খুব সহজেই তারা করতে পারেন যে আমরা আমাদের সময়টা খুবই অপ্রতুল এবং সেইভাবেই আমাদেরকে অগ্রসর হতে হবে। তাই আমার সবিনয় নিবেদন সকলের কাছে যে প্রেজেন্টেশনগুলো যদি 5-6 মিনিটের মধ্যে সেরে ফেলতে পারে তাহলে আমরা একটুখানি সকলকে সাথে নিয়ে এগোতে পারি। আমরা জানি যে আজকে আমাদের থিম্যাটিক স্লোগান হচ্ছে কাউকেও পেছনে ফেলে রাখা যাবে না, তো সেই জন্য আমরা সবাই যদি একটু কোঅপারেট করি এবং ওই স্লোগান অনুপ্রাণিত হই এবং নিজেদের বক্তব্যটা একটু সংক্ষিপ্ত করি, তাহলে আমাদের কাউকেও আজকে পেছনে ফেলে রাখা হবে না। এই আশ্বাসে আমি আহ্বান জানাচ্ছি, নিমন্ত্রণ করছি আমাদের প্রথম বক্তা মিস্টার
মিস্টার আজহার রহমান, উনি বলবেন এসডিজি বাস্তবায়নের প্রতিবন্ধকতা সমূহ সম্পর্কে। মিস্টার আজহার রহমান। 5 মিনিট পর আপনাদেরকে ছোট একটি নিদর্শন দেওয়া হবে, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আস সুন অ্যাজ পসিবল। উপস্থিত প্যানেলিস্ট, আজকে এখানে আমাদের ধন্যবাদ জানাই। আমি আজকে বলার চেষ্টা করব বাংলাদেশের বাস্তবায়নের প্রতিবন্ধকতা সমূহ। উপস্থিত সকলে আমি জানি অনেক বিজ্ঞান আছেন, অনেক অর্থনীতিবিদ আছেন, আমি খুব বেশি ডিটেইলে যাব না, তো অত দীর্ঘ আলোচনা তো হবে না, কিন্তু আমি কিছু স্পেসিফিক বিষয়ে এখানে তুলে ধরতে চাই। আমরা আজকে কথা বলছি অতি দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে পিছনে রাখা যাবে না, তাদের কিভাবে অন্তর্ভুক্ত করা যায়। আমরা যদি আমাদের এসডিজি 1-এর আমাদের যে লক্ষ্য অভিষ্টগুলো আছে সেগুলো যদি দেখি, সেখানে 2-3টে বড় ভাগ আছে। তার মধ্যে প্রথমটাই হচ্ছে চরম দরিদ্রকে আমরা সুন্দর কোথায় নিয়ে আসতে চাই, এবং সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি দেখি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত 20-25 বছরে যেভাবে আগিয়েছে, আমরা দারিদ্র্যকে যেভাবে জয় করেছি, সরকার এবং আমাদের সিভিল সোসাইটি এবং আমাদের এনজিও এবং আমাদের ব্যক্তি খাত যেভাবে কন্ট্রিবিউট করেছে আমাদের অর্থনৈতিক উন্নয়নে, সেখানে আমাদের দারিদ্র্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে আমরা কমাতে সক্ষম হয়েছি। এবং নতুন যে আমাদের খানা জরিপ, আয় ব্যয় খানা জরিপ, সেখানকার তথ্য অনুযায়ী আমাদের চরম দারিদ্র্যের হার আমরা প্রায় 12.4% নামিয়ে আনতে পেরেছি। আমাদের দরিদ্রের সংখ্যা 24%-এর কাছে। সেটাকে আমরা হয়তো আমাদের যে ভীষণ 2021 সাল আছে সরকারের, সেখানে আমাদের দারিদ্র্যের যে সীমা সেটাকে হয়তো আমরা একেবারেই আরো কমে নিয়ে আসতে হবে। কিন্তু চরম দরিদ্র যে জনগোষ্ঠী, তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের বিভিন্ন ধরনের নীতি আছে এবং আমাদের অনেক ধরনের কর্মসূচি আছে। এবং আমার কাছে মনে হয়েছে যে চরম দরিদ্র জনগোষ্ঠীকে যদি আমরা অন্তর্ভুক্ত করতে যাই, তাহলে সামাজিক নিরাপত্তা খাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি আজকে চেষ্টা করব যে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে কর্মসূচি আছে, সেখানকার সেটাকে কি করে আরো বেশি অর্থবহ করা যায়, সেটাকে কি করে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করা যায়, সেদিকে আমি একটু দৃষ্টিপাত দেওয়ার চেষ্টা করব। কারণ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কিন্তু আমরা চরম দারিদ্র্যকে জয় করতে পারবো। কারণ তাদেরকে কিন্তু মেইন স্ট্রিমে অর্থনীতি প্রবৃদ্ধির মাধ্যমে আমরা সবসময় চরম দরিদ্র ব্যক্তিদেরকে আমরা এনশিওর করতে পারবো না যে তারা আমাদের মূলধারার মধ্যে সংযুক্ত হতে পারে। কারণ আমাদের দেখেছি যে অর্থনৈতিক উন্নয়নে, যেটা আজকে সকালেও আলোচনা হয়েছিল, আমাদের গড়ের প্রতি যে আগ্রহ, আমরা যদি গড় আয়কে উপরে উঠাতে পারি, তো সেখানে আমাদের দেখা যাচ্ছে ইনইকুয়ালিটি তৈরি হয় এবং চরম দরিদ্র লোকজন সেখানে বাদ পড়ে যেতে পারে। সেই কারণে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যদি খুব বড় আকারে আমাদের চ্যালেঞ্জগুলো, যেটা আজকে সকালে আলোচনা হয়েছে, সেখানে আমরা হয়তো ডিটেইলে যাব না, যে আমাদের সম্পদের অভাব রয়েছে, আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমাদের বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন, তথ্যপাত্রের একটা লিমিটেশন আছে, জাতীয় উন্নয়ন পরিকল্পনার মধ্যে আমাদের এসডিজি 1-কে আরো ভালোভাবে একীভূত করতে হবে, এবং অংশীদারিত্ব, যেটা আমাদের প্রধান প্রতিপাদ্য বিষয় আজকে সিটিজেন্স কনফারেন্সে এবং এই সম্মেলনের যেটা উদ্দেশ্য, কি করে আমাদের সিভিল সোসাইটি এবং এনজিওকে আরো বেশি এই এসডিজি উন্নয়ন, এসডিজি ইমপ্লিমেন্টেশনে আরো বেশি একীভূত করা যায়। আমরা যদি দেখি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির একটা বড় সমস্যা হচ্ছে যে এর অ্যালোকেশন।
যে বাজেট বরাদ্দ হয়েছে সেটা প্রতি বছরই বাড়ছে। প্রজ্ঞাপিত 2000 যে ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি হয়েছে এসডিজি ইমপ্লিমেন্টেশনের জন্য, সেখানে সরকার বলেছে জিডিপির 2.5% পর্যন্ত বরাদ্দ থাকবে। সেটা একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। আমরা ক্রমান্বয়ে প্রতি বছরই আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সরকার তার বরাদ্দ বাড়িয়েছে। সেটা বর্তমান আছে 2.3%, সেখান থেকে এটা 2.5% নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। কিন্তু আমরা যদি দেখি এটার আরেকটু যদি আমরা ডিটেইলে যাই, আর আরেকটু যদি সূক্ষ্ম বিশ্লেষণ করি, সেখানে দেখবো সামাজিক নিরাপত্তা খাতের একটা বড় অংশ সরকারি পেনশন হিসাবে আছে, এবং সরকারি পেনশনে অলমোস্ট এই 2.2%-এর 1% সরকারি পেনশন হিসাবে। আচ্ছা, আমি একটু বিরতি নিচ্ছি। যা বলছিলাম, তো আমাদের পেনশন খাতকে যদি আমরা বাদ দিই, তাহলে দেখবো যে আমাদের সামাজিক সুরক্ষা খাতে যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে সেটা আসলে অত ত্বরান্বিত হচ্ছে না, সেটা প্রায় একই পর্যায়ে আছে। কারণ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে বাজেট বরাদ্দ, সেটার মধ্যে সরকারি পেনশনের পরিমাণই বাড়ছে। তো পেনশন বাদ দিয়ে বাকি যে অংশ থাকে সেটাকে আসলে আরো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, এবং আমি আশা করব যে এই বরাদ্দর ব্যাপারে আমরা আরো বেশি সোচ্চার হব এবং সরকার এই ব্যাপারে আরো বেশি দৃষ্টি দেবেন। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা আমাদের যে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, আমাদের যে দারিদ্র বিমোচন হয়েছে, সেটাও কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে রিভার্স হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা আবার পিছিয়ে যাচ্ছি। 2016 সালের খানা জরিপের যে প্রাথমিক প্রতিবেদন, সেখান থেকে আমরা দেখতে পাই কিছু কিছু জায়গায় আবার দারিদ্র বেড়ে যাচ্ছে। যেমন রংপুর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে আমাদের আগের তুলনায় আগে যে পরিমাণ দারিদ্র ছিল সেটা আবার বেড়ে গিয়েছে, এবং সেটার পরিমাণ 27.7% থেকে 30% বৃদ্ধি পেয়েছে। তো আমাদের যে সামাজিক নিরাপত্তা খাত আছে এবং সেটার যে ফোকাস এরিয়া আছে, সেটাকে আমাদেরকে আবার পুনর্বিবেচনা করা দরকার, এবং আমাদের যে এলাকা ভিত্তিক যে বরাদ্দ আছে সেটাকে আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে, এবং আমাদের যে সহযোগী সংগঠনরা আছে, আমরা যে যারা এনজিওরা কাজ করছি, তারাও এই ব্যাপারে আরো বেশি সোচ্চার এবং যত্নবান হবে। সামাজিক নিরাপত্তা বাংলাদেশের যে কর্মসূচি, সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, অনেক ধরনের সমালোচনা আছে। আমি অত ডিটেইলে সমালোচনায় যাব না। আমার শুধু একটাই এখানে চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে, যে বাছাই প্রক্রিয়া। আমাদের প্রচুর কর্মসূচি আছে, অনেক সরকারের 23টি বিভাগ এবং মন্ত্রণালয়ের সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে, 145টির মতো কর্মসূচি আছে। আমরা যদি জীবনচক্রের নানা পর্যায়ে বিপন্ন মানুষদেরকে সহায়তা করার জন্য সরকারের সেসব কর্মসূচি কাজ করে থাকে, অবশ্যই সরকারের সেই উদ্দেশ্য অত্যন্ত মহান এবং তাদের সময়োচিত। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই, আমাদের পূর্ববর্তী বিভিন্ন গবেষণা করতে দেখা যায় যে আসলে আমরা যাদেরকে উদ্দেশ্য করে এই কর্মসূচিগুলো নিয়েছি, সেই লোকজনকে আমরা সবসময় সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে পারি না, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি না, তাদেরকে আমরা বাছাই করতে পারি না। সো আমাদের একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে যে বাছাই প্রক্রিয়া। আমরা যদি সঠিকভাবে আমাদের এই প্রান্তিক এবং বিভিন্ন জনগোষ্ঠীকে বাছাই করে আমাদের সামাজিক নিরাপত্তার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলেই অবশ্যই আমরা তাদেরকে উল্লেখযোগ্যভাবে তাদের দারিদ্র বিমোচন করতে পারবো। এছাড়াও আরেকটি বড় সমস্যা আছে, যে আমাদের তথ্যপাত্রের অপ্রতুলতা। আমাদের যে এসডিজি 1-এর যে 21টি পরিমাপকের মধ্যে আমাদের কাছে মাত্র 15টি সহজলভ্য তথ্য বিদ্যমান। আংশিক তথ্য পাওয়া যাচ্ছে 21টি, এবং 5টিতে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। এবং এই তথ্যগুলো যদি আমি দেখি, সেই 5টির মধ্যে খুবই উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের প্রয়োজন, যে আমাদের মৌলিক সুবিধাভোগী যে পরিবারগুলো রয়েছে, তাদের আসলে সম্পদের যে নিরাপত্তা, তাদের সম্পদে তাদের যে অধিকার, সেই সম্পর্কে আসলে তারা কতটুকু সচেতন, এবং সেটা তারা কি মনে করছে। এবং সম্পদের সমবন্টন এবং সম্পদের সুষম বন্টন যদি আমরা নিশ্চিত করতে না পারি, এবং আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যদি সেই সচেতনতা তৈরি না হয়, তাহলে আমরা আসলে তাদেরকে কখনোই দারিদ্র থেকে বের করে নিয়ে আসতে পারবো না। এছাড়াও লিঙ্গ ও অভিবাসীদের অবস্থান ভেদে তাদের যে শ্রম অধিকার এবং সেই শ্রম অধিকারের প্রতি তাদের যে অংশীদারিত্ব, সেটাকেও আমরা সেটাকে মাপারও আমাদের কাছে কোনো ব্যবস্থা নেই সরকারের কাছে। আরেকটি আছে যে আমাদের কিছু আইনি বাধা আছে। আমাদের মিনিমাম ওয়েজ আইন, আমাদের যে
অনানুষ্ঠানিক খাত, তাদের জন্য আমাদের কোনো আইনি সুরক্ষা নেই। তাদের আমরা জানি যে আমাদের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী সবাই অনানুষ্ঠানিক খাতেই কাজ করেন। আমরা যদি তাদেরকে অন্তর্ভুক্ত করতে চাই তাহলে তাদের একটা আইনি সহায়তা দরকার। তো আমরা যদি খুব কুইকলি আমাদের সুপারিশ করে তাহলে এই সামাজিক নিরাপত্তার বেষ্টনীতে আমরা যাদেরকে নির্বাচন করবো ওই প্রক্রিয়ার মধ্যে আমাদের যেসব এনজিও আছে, যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, তাদেরকে আরো ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করা, সরকারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের যদি সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সেটা সঠিকভাবে বাস্তবায়িত হবে। এছাড়াও আমাদের যে তথ্যপাত্র যে সব সমস্যা আছে সেখানেও আমার কাছে মনে হয় যে আমাদের এনজিও এবং সিভিল সোসাইটির একটা বড় দায়িত্ব আছে এবং আমাদের অনেকের কাছে সেই তথ্যগুলা অ্যাভেইলেবল, সেই তথ্যগুলো আছে। সেটা যদি আমরা সরকার আন্তর্জাতিক পর্যায়ে সেই তথ্যগুলোকে নিয়ে আমরা যদি মনিটরিং ব্যবস্থা করতে পারি তাহলে আমরা এটা সঠিক ব্যবহার করতে পারবো। সো এই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ডক্টর এর পরের পেপারটি প্রেজেন্ট করছেন ফেরদৌস আরা বেগম। উনি বলবেন এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা। ফেরদৌস আরা বেগম হচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল এই অর্গানাইজেশন। থ্যাংক ইউ সভাপতি এবং এই সেশনের সহসভাপতি এবং আমাদের এখানে আজকে যে সেশনে যারা আমাদের বক্তব্য শোনার জন্য এখানে অপেক্ষা করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমি যেহেতু সময় খুব কম, শুরুতেই আমি যেটা বলতে চাচ্ছি সেই আপনারা যে প্রারম্ভিক সেশন মানে খুব চমৎকার বাংলা করেছেন সিপিডি, প্রারম্ভিক সেশনের প্রারম্ভিক অধিবেশনে তিনটা অবজেক্টিভসের কথা বলা হয়েছিল। একটা ছিল রেইজিং ভয়েস, একটা ছিল অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক, একটা ছিল ডেভেলপমেন্ট অফ পার্টনারশিপ। আমি প্রথম যে রেইজিং ভয়েসের কথাটা বলা হয়েছে, এখানে আমি কাউকে পেছনে রাখা যাবে না সেই সূচনার থেকে প্রাইভেট সেক্টরকে রোলটাকে কিরকম হওয়া উচিত সেটা একটু বলার চেষ্টা করবো আপনাদের কাছে। কারণ আমার কাছে মার্জিনালাইজড যে সেগমেন্ট আছে যেটার কথা অনেকক্ষণ ধরে সকালে বলা হচ্ছে, তার থেকেও প্রাইভেট সেক্টরের ভেতরে যারা মার্জিনালাইজড, যেমন আমরা মাইক্রো স্মল কটেজ এন্টারপ্রেনিয়রদের কথা যদি বলি, কারণ হচ্ছে যে আমরা যে যে গোলগুলো আছে সেগুলো যদি অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের অনেক অর্থর প্রয়োজন হবে এবং অর্থর প্রয়োজনের সাথে দরকার হবে অনেক জব ক্রিয়েশনের। এই জব ক্রিয়েশনের জন্য দরকার হবে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের। সো এই বিনিয়োগ, জব ক্রিয়েশন এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু প্রাইভেট সেক্টরের একটা বিরাট বড় রোল আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি কয়েকটা কথা আপনাদেরকে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে এইটা বলার ক্ষেত্রে যদি আমরা তিনটা ভিউ পয়েন্টস নিই তাহলে প্রাইভেট সেক্টরের রোলটাকে আমার মনে হয় একটু ক্লিয়ার করা যেতে পারে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সরকারের ভূমিকাটা কি, কারণ এমডিজি কিন্তু একটা বিশাল দক্ষযোগ্য ব্যাপার। আপনারা জানেন যে কতগুলি গোল এবং কতগুলি ইন্ডিকেটর হিউজ। আমার তো মনে হয় কখনো কখনো যে আমরা যদি 2030 পর্যন্ত বেঁচে থাকি তাহলে হয়তো দেখতে পারবো বাংলাদেশ বা পৃথিবীর সমস্ত দেশ একটা মানে বেহেস্টের মতন হয়ে গেছে। এই প্রত্যেকটা গোলের যে অবজেক্টিভস গুলো আছে সেগুলো যদি অ্যাচিভ করা যায়, আমার কাছে তাই মনে হয়। তো এটা একটা বিশাল ব্যাপার। তো এই বিশাল ব্যাপার গুলোকে অ্যাচিভ করার জন্য তিন ধরনের লোকজন দরকার। একটা হচ্ছে সরকার। সরকারকে আমার মনে হচ্ছে যে সরকার টু সাম এক্সটেন্ট বেশ এনথুস এবং তারা যে সমস্ত কর্মকাণ্ড নিয়েছে তাতে করে তারা মনে করছে যে তারা এমডিজির সাকসেসের বেসিসে তারা এসডিজিও ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি যে একটা উদাহরণ দিব একটু পরে। অ্যান্ড দেন এখানে আসছে ডোনার্সদের একটা রোল। আপনি এসডিজির যদি স্পেসিফিক কয়েকটা গোল, আমি দুই একটা স্পেসিফিক গোলের কথা বলবো, 14.9, 17.2, there are lots of other goals, বাট এই দুটো স্পেসিফিক্যালি আমি একটু বলতে চাইবো যে এই গোলগুলোর ক্ষেত্রে কিন্তু ডোনার্সদের রোলটা কিরকম হবে সেটা ক্লিয়ারলি বলা হয়েছে। এবং আমাদের সামনে আছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা নাকি একটা তার যে রোলগুলো যেভাবে ইমপ্লিমেন্টেশন হবে এসডিজির বিভিন্ন ধারায় কিন্তু এগুলির রেফারেন্স দেওয়া আছে। সো তাহলে ডোনার্সদের একটা ডোনার অর্গানাইজেশনদের একটা বিশাল বড় রোল আছে। আপনারা সকালের অধিবেশনে শুনেছেন ইউএনডিপি কিন্তু খুব চমৎকারভাবে বলেছে যে সিপিডির এই ধরনের প্ল্যাটফর্ম ইনিশিয়েটিভ নেটওয়ার্ক এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে তারা একটা ভালো রোল প্লে করবে। অ্যান্ড অ্যাট দি সেম টাইম এই দুটো বড় ধরনের রোল যদি ঠিক মতন ইমপ্লিমেন্টেশন হয়, আমার মনে হয় প্রাইভেট সেক্টরের রোলটাকে ডিফাইন করা, অ্যাসাইন করা
বা তাদের রোলটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি এসডিজি ইমপ্লিমেন্টেশনের দিকে নিয়ে যাওয়া খুব কঠিন কিছু না। এখন সেটা হচ্ছে কিনা সেটাই হচ্ছে আসলে মূল জিনিস। যেমন ধরেন আমি এসডিজি গোলসের কথা বলতে গেলে যেটা আমরা দেখি সেখানে কি নাই, পভার্টি আছে, হাঙ্গার আছে, হেলথ আছে, এডুকেশন আছে, ক্লাইমেট চেঞ্জ আছে, জেন্ডার ইকুয়ালিটি আছে, ওয়াটার, স্যানিটেশন, এনার্জি, এনভায়রনমেন্ট, সোশ্যাল জাস্টিস, এইটুকু আমি মনে করতে পেরেছি। সো দেয়ার আর লটস অফ আদার ইস্যুস অলসো। সো ইট ইজ এ হিউজ, এগেইন আমি সেই কথাটাই উচ্চারণ করছি। এখানে গভর্নমেন্টের যে এনথুসিয়াজমের কথা আমরা দেখছি, গভর্নমেন্ট কিন্তু বাই দিস টাইম অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে। যেমন তারা নিজেরা অপ্ট করেছে যে তারা ভলেন্টারি ন্যাশনাল রিভিউ রিপোর্ট তারা প্রেজেন্ট করবেন। প্রথম রিপোর্টটা কিন্তু প্রেজেন্টেশন হয়েছে, আপনারা জানেন নিউ ইয়র্কে গত জুনে সেপ্টেম্বরে প্রেজেন্টেশন হয়েছে। সেখানকার রিলেশনটা আমি এই জন্য বলতে চাই যে সেখানে কয়েকটা প্রায়োরিটি গোল তারা আইডেন্টিফাই করেছে। তার মধ্যে একটা হচ্ছে গোল 1, দ্যাট ইজ হচ্ছে পভার্টি, আর গোল 2 হচ্ছে এন্ড অফ হাঙ্গার, and goal 3 যেটা হচ্ছে আপনার ensuring equality, goal 9 যেটা that is very much important and related to the role of the related to establish the role of the private sector, that is হচ্ছে infrastructure, investment and some other related issues. আরেকটা 14 যেটা তারা প্রায়োরিটি হিসাবে নিয়েছে 2017 এর মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা হচ্ছে মেরিটাইম রিসোর্সেস, ফিশারিজ এটসেট্রা, এই গোলগুলো। সো আমি মনে করি যে গোল 9 এর সাথে আমার মনে হয়, এবং এইখানে যে স্পেসিফিক যে অবজেক্টিভটা সরকার অ্যানাউন্স করেছে সেটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয় তাহলে পরে প্রাইভেট সেক্টরের রোলটা ডেফিনেটলি অনেক বেশি স্ট্রেনথেন করা যেতে পারে। আরেকটা ইস্যু যেটা হয়েছে, সরকার কিন্তু একটা হাই লেভেল কমিটি করেছে এবং সেখানে এফবিসিসিআই প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে এফবিসিসিআই হচ্ছে এই কমিটির মেম্বার। আপনারা জানেন বোধহয় যে কোঅর্ডিনেশন কমিটি একটা করা হয়েছে, আলাদা একটা সেল করা হয়েছে, তার জন্য একজন কোঅর্ডিনেটর আপনার রিটায়ার্ড প্রিন্সিপাল সেক্রেটারি তাকে কোঅর্ডিনেটর করা হয়েছে। সেখানে প্রাইভেট সেক্টর থেকে এফবিসিসিআই কে এটার সদস্য করা হয়েছে। এফবিসিসিআই এর সো ফার রোলটা কিন্তু টু সাম এক্সটেন্ট ইনক্লাইন টু দি ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট রিলেটেড। এখন যেহেতু এন্টারপ্রেনিয়রশিপের এরিয়াসটা বা নতুন ইস্যুগুলো আসছে, মানে একটু সোশ্যাল দিকটাও দেখতে হবে প্রাইভেট সেক্টরকে, নট অনলি যে শুধু ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের দিকটা দেখতে হবে। সো এফবিসিসিআই কেও আমার মনে হয় তাদের রোলের ডিফারেন্স একটু তাদেরকে বা প্রত্যেকটা চেম্বার এবং অ্যাসোসিয়েশন এই ধরনের ইস্যুগুলোকেও অ্যাডজাস্ট করতে হবে বা সেই ধরনের সেল বা সেই ধরনের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টে তাদেরকে যেতে হবে। এটা হচ্ছে, আমি খুব কুইক করবো, এটা হচ্ছে একটা ইস্যু। তবে চ্যালেঞ্জগুলো কি? চ্যালেঞ্জগুলো হচ্ছে যে ফিনান্সিয়াল চ্যালেঞ্জ। 7-5 এর প্ল্যানে যে ফান্ডিং এর যে অপশনগুলো আছে সেখানে বলা হয়েছে যে 77% অফ দি টোটাল ফান্ড উইল বি কামিং ফ্রম দি প্রাইভেট সেক্টর। তার মানে হচ্ছে প্রাইভেট সেক্টরকে সেইভাবে কেপাবল করতে হবে যাতে তারা মোর বিজনেসে যেতে পারে। সিমিলারলি এসডিজি ফাইন্যান্সিং এর ব্যাপারেও কিন্তু আপনার একটা মোটামুটি অ্যাসেসমেন্ট করা হয়েছে। সেখানে আমরা দেখেছি প্রায় 928 বিলিয়ন ইউএস ডলার লাগবে বাই 2030 এবং বছরে 66.2 বিলিয়ন ডলার দরকার হবে এবং এর প্রায় 66.2% হচ্ছে আসবে ফ্রম দি প্রাইভেট সেক্টর। তো এগেইন আমরা যে ইস্যুটা দেখলাম, এবং এখানে আমি যে ভলেন্টারি ন্যাশনাল রিপোর্টের কথাটা যেটা বললাম, সেখানে গোল 9 এ খুব পরিষ্কার করে বলেছে টু কন্টিনিউ আওয়ার এফোর্ট টু ফার্দার ইমপ্রুভ দি ইনভেস্টমেন্ট ক্লাইমেট এন্ড অ্যাডজাস্ট পলিসি এন্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক টু অ্যাট্রাক্ট মোর ফাইন্যান্সিং ইন দি ফর্ম অফ ডোমেস্টিক এন্ড ফরেন ইনভেস্টমেন্ট। সো আমরা মনে করছি যে এই জিনিসগুলো যদি সত্যি সত্যি ইমপ্লিমেন্টেশনে আসে, আমার মনে হয় এখানে এই সুযোগগুলো খুঁজতে হবে প্রাইভেট সেক্টর। তাহলে এখন এন্ট্রি পয়েন্টগুলো কি হতে পারে? এই যে গভর্নমেন্টের যে রোলটা আছে সেখানে প্রাইভেট সেক্টর কিভাবে ঢুকবে, তার এন্ট্রি পয়েন্টগুলো কি হতে পারে? সেটার একটা এন্ট্রি পয়েন্ট আমরা দেখলাম আজকে যে সকালে আলোচনা হলো যে সিটিজেন্স প্ল্যাটফর্ম, বেশ বড় সড়ো একটা এরিয়া এখানে তৈরি হয়েছে এবং এখানে আপনার প্রাইভেট সেক্টর রোলটা খুব প্রমিনেন্টলি আসতে পারে এবং এখানে আরো ডিফারেন্ট টাইপস অফ মডেল বিভিন্ন দেশে আছে, সেগুলো আমরা দেখতে পারি এবং বিজনেস অ্যাসোসিয়েশনগুলো এখানে বেশ ভালো রোল প্লে করতে পারে। তো আমরা যেটা জানি যে এন্টারপ্রেনিউরিয়াল ডেভেলপমেন্টটা এখন একটা নতুন ইএসকিউ সংক্ষেপে আমরা বলি, এনভায়রনমেন্টাল ইস্যুস, সোশ্যাল ইস্যুস অ্যান্ড কোয়ালিটি রিলেটেড ইস্যুস, এই দিকগুলোকে অনেক বেশি এখন কি বলে এন্ডোর্স করতে হবে প্রাইভেট সেক্টরকে। তার জন্য ন্যাচারাল রিসোর্স, রেসপন্সিবিলিটি, রেহমান সুমন সাহেব একটা চমৎকার কথা বলেছেন যে রেসপন্সিবল এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করতে হবে, ঠিকই আছে, কিন্তু এই রেসপন্সিবিলিটিটা এনশিওরড হবে ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউটেড হবে কি করে, সো দ্যাট একটা অ্যাকাউন্টেবল রেসপন্সিবল আপনার কি বলে পপুলেশন ডেভেলপ করা যায় বা গভর্নমেন্ট বা অর্গানাইজেশনাল ইনস্টিটিউশনাল যে রেসপন্সিবিলিটি বা এইগুলোকে কি করে এনশিওর করা যায়। বেসড অন দিস আপনার
প্রিয়াঙ্কু, আমি কয়েকটা জিনিস একটু জাস্ট ছোট্ট করে সংক্ষিপ্ত কয়েকটা জিনিস আমি সাজেস্ট করবো। একটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা জানেন যে একটা গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড তৈরি হয়েছে প্রায় $200 বিলিয়ন। সোফার আমরা দেখেছি যে এই ট্রান্সফরমেশন ফান্ডটা কিন্তু এখনো ইউজ করা হয়নি। এইটাকে ইউজ করার জন্য আমার মনে হয় একটা পলিসি থাকা দরকার এবং আরেকটু ইনভিগোরেট করা দরকার এগুলোটা। এবং সেখানে আমরা আরেকটা জিনিস দেখেছি, প্লাস্টিক সেক্টরকে এখানে ইনক্লুড করা হয় নাই, যদিও প্লাস্টিকে হচ্ছে 99% হচ্ছে ফ্রম দি স্মল অ্যান্ড এই জিনিসগুলো আসতে পারে। বাংলাদেশ এখন পুরো এমআই পেয়েছে, যার মাধ্যমে ফান্ডিং এর জন্য যেতে পারে। সো আমরা যে গ্লোবাল ফান্ডিং अवेलेबल আছে সেখানে আমরা যেতে পারি। আরেকটা ইস্যু আছে টেকনোলজি, যেহেতু একটা ইনোভেটিভ ডেভেলপমেন্ট মডেলে যেতে হবে প্রাইভেট সেক্টরকে, এবং সেটার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে টেকনোলজি। এবং আমার যেটা মনে হয় যে আপনার WTO যে ট্রিপস এগ্রিমেন্ট আছে, যেখানে আর্টিকেল 66.2-তে টেকনোলজি ট্রান্সফারের কথা বলা আছে, কিন্তু যে ডেভেলপ কান্ট্রিগুলো সবসময় সাহায্য করবে ডেভেলপিং এবং এলডিসি কান্ট্রিগুলোকে টু হ্যাভ দি টেকনোলজি ফ্রম দেয়ার, বাট সেখানেও আমার মনে হয় যথেষ্ট ক্ল্যাশ, এবং সেখানে নেগোসিয়েশনের ব্যাপারেও গভর্নমেন্টকে বোধহয় আরো একটু স্ট্যান্ডার্ড ভূমিকা নিতে হবে। আরেকটা যেটা লাস্ট পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে SDG 14.6, সেখানে বলা হয়েছে যে যেটা একটু রিলেটেড, সেটা হচ্ছে যে ফিশারিজ সাবসিডির কথাটা ওখানে আসছে। আপনারা জানেন যে খুব শর্টলি আপনার মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের 11 থেকে 13-তে বুয়েনোস আয়ার্সে। সেখানে কিন্তু এই ফিশারিজ সাবসিডিজের কথাটা আসবে। ইললজিক্যাল সাবসিডিজ যাতে না হয় সেজন্য বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সেখানে একটা সাবমিশন দেওয়া হয়েছে, এবং সেখানে স্পেশাল এবং ডিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা এলডিসির জন্য কি করে এনশিওর হবে সেই ব্যাপারেও আমার মনে হয় আমাদের একটা জোর লবি করা দরকার। একটা লাস্ট পয়েন্ট হচ্ছে গোল 17.6, সেখানে আমাদের এসডিজিতে খুব ক্লিয়ারলি বলা আছে যে মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনগুলো লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোকে সবসময় সাহায্য সহযোগিতা করবে, কিন্তু আমরা যখন আমাদের নিড অ্যাসেসমেন্ট করি ফান্ডিং এর, তখন আমরা দেখি সেখানে মাত্র 3.2% অফ দি ফান্ডিং আসবে ফ্রম দি ফরেন সোর্সেস, এবং বাকি রিমেইনিং পার্সেন্ট কিন্তু গভর্নমেন্টকে নিজে ডোমেস্টিক সোর্স থেকে আপনার বের করতে হবে। সো এই জিনিসগুলোর ভিতরে আমার মনে হয় মিসঅ্যালাইনমেন্ট আছে, যেগুলো আমাদের বোঝা জানা দরকার, যাতে করে প্রাইভেট সেক্টর রোলটা এখানে অনেক ভালোভাবে চলে আসে। আর দুটো পয়েন্ট আমি এখানে বলতে চাই, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, লাস্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং ডোনর, পাবলিক প্রাইভেট এবং ডোনর পার্টনারশিপ, এবং অ্যাট দি সেম টাইম সিভিল সোসাইটির কথাটা আজকে বলা হলো যে গভর্নমেন্ট এটাকে ফান্ডিং আসার ইস্যুটাকে তারা সেইভাবে এন্ডোর্স করছে না, এবং সেখানে আরেকটা রিকমেন্ডেশন আসছিল যে বাজেটে তাদের জন্য তো কোনো অ্যালোকেশন থাকে না। দিস ইজ ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমি এটা খুবই মানে কারেক্টলি নোটিস করেছি। এটা একটা লাস্ট পয়েন্ট যেটা আমি বলতে চাই, বাংলাদেশে কিন্তু একটা CSR পলিসি আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবল পলিসি আছে, এবং সেই পলিসিটার মাধ্যমে প্রাইভেট সেক্টর যেভাবে আপনার এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিগুলো এনশিওর করছে, সেটাকে কিন্তু অনেক ভাবে অনেক রকম সেখানে রিফর্ম চেঞ্জ আনা দরকার, যাতে করে সত্যি প্রাইভেট সেক্টর সোশ্যালি রেসপন্সিবল, এনভায়রনমেন্টালি রেসপন্সিবল অ্যান্ড কোয়ালিটি এনশিওর করে তাদের বিজনেস ডেভেলপ করতে পারে এবং তাদের অর্থনৈতিকতা ডেভেলপ করতে পারে towards achieving the SDG goal and aligning and supporting the private sector, CSOs and other partners. Thank you. অনেক ধন্যবাদ সাব্যস্ত বক্তব্যের জন্য এবং আমাদের বেহেশতের স্বপ্ন দেখানোর জন্য। এরপর অক্সফ্যাম ইন বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক MD আখতার সাহেব বলবেন অসমতা হ্রাস সম্বন্ধে। আবার আমি সকলকে স্মরণ করে দিতে চাই যে সময় একটু কষ্ট, তো একটু যদি সকলে একটু কোঅপারেট করতে। সম্মানিত চেয়ার, কো-চেয়ার এবং প্যানেলিস্ট সুধীবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি অক্সফামকে আমন্ত্রণ করার জন্য, এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। এবং আমার প্রেজেন্টেশন ছিল 8 মিনিটের, 6 মিনিটে নিয়ে আসছি। আমি চেষ্টা করবো এগুলোকে স্কিপ করার জন্য, অনেকগুলো আলোচনা, এবং যে আলোচনাগুলো হয়েছে সেগুলো করবো না। আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে অক্সফাম প্রতি বছরই আমরা একটা গ্লোবাল ইনইকুয়ালিটি রিপোর্ট প্রকাশ করি। সেই রিপোর্টের আলোকে এবং বাংলাদেশে আমরা যে মাঠে কাজ করি সেই দুটোই আলোকে আমি সমন্বয় করে কথাগুলো বলার চেষ্টা করছি এখানে। আপনারা নিশ্চয়ই দেখছেন 3টি ছবি, এটা কিন্তু বাস্তবতা। আমরা 2021 সালে আমরা চাচ্ছি যে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাব, এবং তার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অফিসিয়ালি অনেকখানি আমরা এগিয়ে গেছি।
কিন্তু নিচের যে চিত্রগুলো দেখছেন সেটা হচ্ছে আমাদের চর এলাকা, বস্তি এলাকা। তাদেরকে যদি আমি পিছনে না ফেলতে চাই এবং যে জায়গাটা আমরা টার্গেট করেছি সেখানে যেতে চাই, তাহলে আমাদের কিন্তু এখনই এই বিষয়টা নিয়ে চ্যালেঞ্জটাকে নিতে হবে এবং কীভাবে নিব সেই বিষয়টা ভাববার সুযোগ আছে এবং আজকে আমরা সেই কারণে এখানে উপস্থিত হয়েছি। আমরা নিজেকে প্রাউড ফিল করি, আমাদের এমডিজি গোলগুলো যেগুলো ছিল অনেকগুলো আমরা অ্যাচিভ করেছি, আমি সেখানে যাব না। আমরা সবসময় বলি জিডিপি 7.6+ আছে, এগুলো আমরা মানে প্যারিটি তৈরি করেছি এডুকেশনে, এবং আমাদের যে মেটার্নাল মর্টালিটি রেটটা কমেছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট কমেছে, আমাদের ইনকাম বেড়েছে, আমাদের গ্রামের মানুষ এখন 3 বেলা খেতে পারে। এটা কিন্তু সকলের প্রচেষ্টা আমরা এই অ্যাচিভমেন্টটা এসেছে এবং সেইটা যদি আমরা ধরে নিই এবং সেখানে যেভাবে আমরা বাংলাদেশে এইগুলোকে পরিমাপ করি, আমরা মনে করি যে ইনকাম এবং ওয়েলথ যেটা বাড়ে, আমাদের 1600 এখন যে ডলার পার ক্যাপিটা ইনকাম হয়েছে, আমরা মনে করছি যে আমরা অনেক দূর এগিয়ে গেছি। কিন্তু যে জায়গাটা চ্যালেঞ্জটা আমরা দেখি মাঠে এবং আমাদের কাজের মধ্যে দিয়ে, যে সোশ্যাল পাওয়ার রিলেশনশিপটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসেনি, বরঞ্চ এটা দিন দিন ভিন্নভাবে বাড়ছে। আমাদের রিলিজিয়ান হারমোনিটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। আমাদের এডুকেশন পার্টটা কিন্তু সব জায়গায় এডুকেশন নেই, চরে মানুষ কিন্তু এডুকেশন পায় না, সেখানে ভাড়ার টিচাররা পড়ায়। যদি এডুকেশন ইনভেস্ট না হয়, সেখানে যদি ভালো মনোতা না হয়, তাহলে ইকোনমিক যে চ্যালেঞ্জগুলো আছে ইন ফিউচার সেটা কিভাবে আমরা কাউন্টার করবো। এক্সেস এবং অকুপেশনাল যে বিষয়গুলো আছে সেখানে আমাদের ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে। জেন্ডার, রেস, এথনিসিটি, এজ, রিজন, ইভেন অনেক রিজন আছে যেখানে অনেক ভালো কাজ হচ্ছে, আবার অনেক রিজনে অনেক ভালো কাজ হচ্ছে না। উন্নয়নের সমন্বয় নাই, উন্নয়নের যে ইকুইটি যেটা করা দরকার সেই ইকুইটি নাই। কখনো কোনো জেলা খুব ভালো কাজ করছে, আবার কখনো আরেক জেলা ভিন্নভাবে চলে যাচ্ছে। এই যে জেলা ভিত্তিক যে উন্নয়ন বৈষম্য, সেগুলো কিন্তু আমাদের ইকোনমিতে অনেকখানি ইনইকুয়ালিটি তৈরি করতে অবদান রাখে। আমি যে রিয়েলিটিটা যদি বলি, আমরা যে এখন আমাদের 12% মানুষ কিন্তু দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তার মানে বাংলাদেশে যদি প্রায় 16-17 কোটি মানুষ থাকে, কি পরিমাণ মানুষ এখন কিন্তু দারিদ্র্যসীমার নিচে আছে, তাদেরকে যদি আমি পিছনে না ফেলতে চাই, তাহলে এখানে কিন্তু স্পেশাল ড্রাইভ লাগবে। আমাদের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু এখনো ডেলিভারি হচ্ছে, আমাদের হসপিটাল ডেলিভারি হয় না, গ্রামে হচ্ছে। তার মানে ম্যাটারনাল মর্টালিটি যেটা অনেক বেশি হাই যেটুকু আছে, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। আমি দু একটা ছোট্ট জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের চাইল্ড ম্যারেজের রেটটা যদি আমি না কমাই, তাহলে প্রোডাক্টিভ ফোর্সটাকে আমি কিন্তু পাচ্ছি না। আমরা যদি প্রোডাক্টিভ ফোর্স না পাই আমাদের কাজের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু এই আমাদের কিন্তু ইকোনমি কিন্তু চালমান থাকবে না। ইকোনমি কিছু মানুষের কাছে থাকবে, আর কিছু মানুষ কিন্তু ইকোনমি যে সাইকেলটা থাকে সেই সাইকেলের বাইরে থাকবে। আমাদের একটা বড় জায়গা হচ্ছে যে নারীর যে ওয়ার্কলোডটা আছে, এবং এই ওয়ার্কলোডটা যেটা আমরা ঘরে কাজ করি, সেটা যদি রিকগনিশন না হয়, তাহলে অর্থনীতি যে মূল জায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যেতে পারবো না। এবং আরেকটা বড় জায়গা হচ্ছে যে আমাদের 80% নারী ঘরের ভিতরে আমরা কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। যদি তাই থাকে, তাহলে তার পক্ষে কিন্তু বাইরে এসে সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে কিভাবে অংশগ্রহণ করবে, সেটা কিন্তু আমাদের ভাববার জায়গা আছে, যদি আমি কাউকে পিছনে না ফেলতে চাই। আমরা অক্সফাম কতগুলো ক্রিটিক্যাল জায়গা কি করে, আমি সবগুলোতে কথা বলবো না, আমি দু একটা জায়গায় কথা বলবো। আমরা সবসময় ধরে নিই যে মার্কেট সবসময় ভালো, মানে রাইট, মার্কেট সবসময় ভালো, এবং মার্কেট যদি বড় করতে হবে, মার্কেটকে বেশি এমফেসিস করতে হবে, এবং গভর্নমেন্ট কম হবে, গভর্নমেন্ট ছোট হবে এবং মার্কেট বড় হবে। কিন্তু আমাদের দেশের মতো দরিদ্র মানুষ, যেখানে এখনো অনেক মানুষ বস্তিতে বসবাস করে, এখনো অনেক মানুষ চরে বসবাস করে, সেখানে কিন্তু সরকারের একটা দায়িত্ব আছে। এই দায়িত্বটা যদি আমি না এড়াতে চাই, শুধু মার্কেটের উপরে ভিত্তি করে কিন্তু অর্থনৈতিক যদি আমরা ভিত্তিটা তৈরি করতে চাই, সেখানে কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জের মধ্যে থাকতে হবে আমাদেরকে। আরেকটা বড় জায়গায় আমরা ধরে নিই যে বিজনেস খাতটা এখন প্রাইভেট সেক্টর অনেক এগিয়ে আসছে। আমরা অক্সফাম প্রাইভেট সেক্টরের সাথে কাজ করা শুরু করেছি এবং বোঝার চেষ্টা করছি যে প্রাইভেট সেক্টর কিভাবে কাজ করে। একটা জিনিস বড় জায়গা হচ্ছে যে প্রাইভেট সেক্টর সবসময় তার শেয়ার হোল্ডারের স্বার্থটা, ইন্টারেস্টটা সবচেয়ে বেশি দেখে। আমি যারা ভোক্তা, যারা কনজিউমার, যারা মাঠে আছে, তাদের স্বার্থের চেয়ে কিন্তু তার শেয়ার হোল্ডারের স্বার্থটা বেশি দেখে। তার সেখানে প্রফিট মেকিং এর যে পলিসিগুলো আছে, সেই পলিসিগুলো নিয়ে আসার জন্য সরকারকে যেভাবে চাপ দেয়, যারা ভোক্তা তারা কিন্তু এই চাপটা দিতে পারে না। ফলে আমাদের দেশে যে নীতিগুলো হয়, নীতিগুলো কিন্তু জনগণের পক্ষে যায় না। আরেকটা জায়গা হচ্ছে আমি এখানে বলতে চাচ্ছি যে যার কিছু সম্পদ আছে, আমরা কিন্তু সাকসেসকে খুব হাইলাইট করি, সম্পদকে খুব হাইলাইট করি, এবং এই কারণে দেখা যাচ্ছে যে যারা অনেক টাকা আছে তারা কিন্তু সমাজে অনেক ভালো কাজ করতে অনেক উপরে যাচ্ছে, আর যারা ইনইকুয়ালিটি আছে তারা কিন্তু ওইভাবে গুরুত্ব পায় না, এবং সেখানে সব জায়গায় এই বিষয়গুলো থাকে না। জিডিপি নিয়ে আমি কথা বলেছি, আমাদের ইকোনমি জেন্ডার নিউট্রাল না, এবং জেন্ডার নিউট্রাল অনেক বেশি জেন্ডার নিউট্রাল, কিন্তু এটা আমাদের ইকুইটিটা ওইভাবে দেখা হয় না। আর আমরা সবসময় মনে করি যে আমাদের সম্পদ আনলিমিটেড। ইভেন অনেক সম্পদ আছে যেগুলো মাটির নিচে আছে, খনিজ সম্পদ, সেগুলোকে কিন্তু আমরা মনে করি আনলিমিটেড, কিন্তু সম্পদ কখনো আনলিমিটেড হতে পারে না। আমি সব শেষ জায়গাতে বলতে চাই যে সোশ্যাল সিকিউরিটি নিয়ে কথা হয়েছে। আমি একটা জায়গায় বলতে চাই যে আমাদের সরকারকে এখন যদি ইনইকুয়ালিটি চ্যালেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আমাদের ইন্স্যুরেন্সের জায়গায় আমাদের ভাবতে হবে, ইন্স্যুরেন্সকে কিভাবে আমি
জনগণের পক্ষে নিয়ে বা দরিদ্র মানুষের পক্ষে নিতে পারি। আরেকটা হচ্ছে নারীর যে ইকোনমিক এম্পাওয়ারমেন্টে ইনভেস্ট করতে হবে। আমি নারীকে মাঠে নিয়ে আসছি কাজের জন্য, কিন্তু তার বাচ্চাকে কে দেখবে সেখানে কিন্তু ইনভেস্ট করছি না। সরকারকে এই জায়গাগুলোতে কেয়ার ওয়ার্কের জন্য আমাদের চাইল্ড কেয়ারের জায়গায় অনেক বেশি ইনভেস্ট করতে হবে। শুধু শহরে না, গ্রামে এই জায়গাটা ইনভেস্ট করতে হবে, তাহলে কিন্তু এই ইকোনমিটা কাউকে বাদ দিয়ে আগাতে পারবে না। আরেকটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারদেরকে আমাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। আমাদের সার্ভিস প্রোভাইডাররা কিন্তু অ্যাকাউন্টেবল না। কোনো সার্ভিস দিতে গেলে কোনো কিছু বললে তারা কিন্তু যেভাবে একত্রিত হয় আন্দোলন করে, যারা সার্ভিস দিতে যায় তারা কিন্তু সেভাবে একত্রিত হয়ে পারে না। আপনি স্বাস্থ্য ব্যবস্থায় বলেন আর শিক্ষা ব্যবস্থায় বলেন, সেই জায়গাতে কিন্তু আমাদের অ্যাকাউন্টেবিলিটি কিভাবে বাড়াতে হবে সেইটা একটু ভাবতে হবে। এবং আরেকটা বড় জায়গা হচ্ছে ইকুইটি মেজার্স নিতে হবে। এবং একটা জায়গায় আমরা সবসময় ভাবি না যে পলিটিক্যাল উইলটা কি। আমাদের যারা রাজনীতি করে, রাজনীতি হচ্ছে সকল পরিবর্তনের নিয়ামক শক্তি। পলিটিক্যাল উইলটা কিভাবে আছে, কোন দলের কিভাবে এই বিষয়টাকে ভাবছে, সেটা সেই জায়গায় অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা অনেক বেশি জরুরি। আমাদের অভিজ্ঞতায় দেখেছি এগুলো করা সম্ভব যদি আমি আমাদের গ্রামে গঞ্জে শহরে একটা সলিডারিটি বা সংগঠন তৈরি করি, এই বিষয়গুলো চ্যালেঞ্জ করা, জনগণের ভয়েসটাকে যদি নিয়ে আসতে পারি তাহলে সম্ভব। আরেকটা বড় জায়গা হচ্ছে নেটওয়ার্কিং করা। এবং নেটওয়ার্কিং যদি জনগণের মধ্যে যে নেটওয়ার্কিংটা আছে, সংগঠনের মধ্যে নেটওয়ার্কিং আছে, এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, সিটিজেন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এই নেটওয়ার্কিংগুলোকে যদি শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে পারবো। আরেকটা জনগণ হাতে টেকনোলজি দিতে হবে। জনগণ হাতে যদি টেকনোলজি যায় তাহলে কিন্তু ইনফরমেশন এবং পাওয়ারটা তারা পাবে, এবং সেই জায়গাটায় যে যারা এটা বাস্তবায়ন করে, এই নীতি বাস্তবায়ন করে, তাদেরকে অ্যাকাউন্টেবল করা অনেক বেশি সহজ হবে। আর যে জায়গাটা আমরা মনে করি যে লিডারশিপটা তৈরি করা হবে, লিডারশিপটা কিন্তু জনগণের যে লিডারশিপ, সেই লিডারশিপটা সেইভাবে নাই। জনগণের লিডারশিপ না থাকে ইকোনমি কিন্তু আমরা নিতে পারবো না। যেটা আমরা সবসময় বলি যে ইকোনমি অফ 99% যদি বলি, 99% ইকোনমি না। আর দেশের যে পৃথিবীর যে সম্পদ আছে, সেই সম্পদ কিন্তু 65 জনের হাতেই থাকবে, 1/3 সম্পদ জনগণের কাছে, সেটা যাবে না যদি লিডারশিপটা ঠিক মতো না হয়। এটাই হচ্ছে আমাদের অক্সফাম সেইভাবে দেখছে, এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে আমি এরপর সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ বলবেন শ্রম অধিকার সম্বন্ধে। উনি হচ্ছেন নির্বাহী পরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ অর্থাৎ BILS। শুভ অপরাহ্ন, সমর্থন সবার সভাপতি, সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ। আমি যাদেরকে দেখতেছি সামনে, তাদের সামনে আসলে আমার মনে হয় না খুব বেশি আলোচনা করা আমার উচিত। আমি খুব কিছু ব্যক্তিগত পর্যালোচনা করে শেষ করবো। অর্থনীতি প্যানেল আসায় আসলে আমার জন্য খুব একটু শোভন না, কারণ আমি অর্থনীতি ছাত্র ছিলাম না কখনো, রাষ্ট্রবিজ্ঞান। আমার আসলে মূল যে বিষয়টা, যে কাউকে পিছনে ফেলে রাখা যাবে না, তাহলে শ্রমজীবীদের সাথে নিয়ে আগাবার পর কি, এটি হচ্ছে আমাদের একটি আলোচ্য বিষয়। এবং এই শ্রমজীবী যখন বলছি তখন কিন্তু আমি 6,76,00,000 মানুষের কথা বলছি, এবং 6,76,00,000 পরিবারের কথা বলছি, যে 6,76,00,000 পরিবারকে নিয়ে আগানোর পথে। আমি একটি খুব সাম্প্রতিক একটি উদাহরণ দিয়ে শুরু করি। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে। এই দক্ষিণ অঞ্চলে সবসময় কতগুলো উৎসব হয়। একটি তো নবান্ন উৎসব হয়, যেহেতু প্রচুর ধানের দেশ। আর একটা ইলিশ মাছ ধরার একটা উৎসব হয়, প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়, আমাদের ছোটবেলায় পাওয়া যায়, মাঝখানে বন্ধ হয়েছিল। কিন্তু বছর কয়েক যাবৎ আরেকটি উৎসব হয়, সেটি হচ্ছে জেলেদেরকে জেলে পাঠানোর উৎসব। মাছ ধরার যখন বন্ধ মৌসুম থাকে তখন বিভিন্নভাবে আমাদের টিওনো সাহেবরা নদীতে নামেন এবং জেলেদেরকে 15 দিন থেকে শুরু করে 2 বছর পর্যন্ত মোবাইল কোর্টে জেল দেয়। এবছর এটি ছিল, এই যে গত মাসে যেটা শেষ হলো, 2600 জেলে। এবং যে মুহূর্তে যে জেলার জেলে টিওনো সাহেব বা ডিসি সাহেব জেল দিচ্ছেন, সেই মুহূর্তে ওই জেলার মৎস্য কর্মকর্তা বলতেছেন যে আমরা কোনো খাবার চালের টাকা পাইনি, আমরা কোনো চাল বরাদ্দ পাইনি। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 25 লক্ষ তালিকাভুক্ত জেলে, এবং এদেরকে কথা হয় যে এদেরকে যখন মাছ ধরা বন্ধ থাকবে তখন তাদেরকে মাসে 20 কেজি করে চাল দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে একটি পরিবারকে মাসে 20 কেজি চাল দিয়ে বলা হচ্ছে সে তার জীবিকার যে প্রধান অবলম্বন সেটা করতে পারবে না, 20 কেজি চাল। আর দ্বিতীয় হচ্ছে সেই চাল পৌঁছায় না যে পরিবারকে, সেই পরিবারকে মোবাইল কোড একদম সরাসরি জেলে পাঠিয়ে দিচ্ছে। এই একটু উদাহরণ আমি এই জন্য দিলাম যে আমরা তো বলতেছি যে অনেকের কাছে পৌঁছাতে হবে, কিন্তু আসলে পৌঁছানোর জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে সরকার পৌঁছাতে চাচ্ছে কিনা। নাগরিক সমাজ, সরকার বলছে তারা, আমি জানি সকাল থেকে আমরা শুনছি যে সরকারের সেল গঠিত হয়েছে, আন্তরিকতার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই আন্তরিকতাটা কিন্তু আবেগ হলে চলবে না। বাংলাদেশের
টেকসই উন্নয়নকে সবাইকে নিতে হলে যে নীতি নির্ধারণী পর্যালোচনা দরকার সেটা হয়েছে কিনা। একটু শ্রমক্ষেত্রে আমি বলতে পারি যে সেটা অনেক দূরে। আমার আগের দুই বক্তা বলেছেন যে আমি যদি এসডিজিটা একটু বলি, নির্যাত যদি আমি বলি শ্রমিকের কথা বলে সময় শেষ হয়ে গেলে আমার থামিয়ে দিবেন, কারণ শ্রমিকের কথা তো অনেক কষ্ট, অনেক কিছু বলতে হবে, সেটা থামিয়ে দিলে আমি থেমে যাবো। সেটা হচ্ছে দারিদ্র সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছে এসডিজি। এসডিজি শ্রমণ কাজ 8 নম্বরে খুব স্পেসিফিক বলেছে ডিসেন্ট ওয়ার্ক করতে চাচ্ছে, স্বাস্থ্য শিক্ষা দক্ষতা উন্নয়নের ব্যাপারে নিশ্চিত করতে চাচ্ছে, সমতা এবং অংশগ্রহণ এবং ন্যায় বিচার নিশ্চিত করতে চাচ্ছে। যেটা একদম নির্যাস ধরি আমি আমাদের মতো করে। এখন একটি দেশে যে মজুরি নির্ধারণের প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ায় শতকরা 90% মানুষের জন্য কোনো মজুরি নির্ধারণের মানদণ্ড নেই। যে শুধু সরকারি কর্মকর্তা এবং ব্যক্তি খাতের কিছু আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদাভাবে মজুরি নির্ধারণের মানদণ্ড আছে, এবং সেখানে 4000 টাকা পর্যন্ত মজুরি আছে এমন সেক্টর আছে সরকারের নির্ধারিত মজুরি। আর যেখানে মজুরি নেই সেখানে মজুরি নির্ধারিত হয় যার যার অবস্থার উপরে, বৃষ্টির উপরে, মৌসুমের উপরে, আপনার সময়ের উপরে, অনেক কিছু। যেখানে সরকারি 4000 টাকা মজুরি নির্ধারণ করে কোনো জায়গায়, সেখানে দারিদ্র কিভাবে সমাপ্তি হবে আমি বুঝতেছি। আমরা দারিদ্র র্যাশ থেকে তো সমাপ্তিতে চলে এসেছি। তার মানে আমাদের আইন 5 কোটি মানুষকে দরিদ্র সীমার নিচে থাকতে বাধ্য করতেছে আইন, আর আমরা বলতেছি যে আমরা ওই দারিদ্র সমাপ্তির দিকে যাচ্ছি। এই সব বিরোধিতা আমাদের বাদ দিতে হবে। আমরা যদি দেখি সামাজিক নিরাপত্তার কথা বলেছে, আপনারা দেখেছেন যে ফরিদপুরের সিটি কর্পোরেশনে স্থানীয় সরকারটা একটা বড় আমাদের অংশীদার এসডিজির, আমরা সকালে শুনেছি এবং আসলেই অংশীদার। 70 বছরের এক বৃদ্ধ এখনো পরিচ্ছন্নতা কর্মী, তার চাকরি নিশ্চয়তা নেই, তিনি 70 টাকা প্রতিদিন পান এবং সে এখনো কাজ করতেছে, তার কোনো পেনশন নেই। তাহলে যদি সামাজিক নিরাপত্তা বেষ্টনী এমন হয় যে 50 বছর চাকরি কাজ করার পরে নির্মাণ শ্রমিক বা পরিচ্ছন্নতা কর্মী বা রিক্সাওয়ালা সে কোথায় যাবে সেটি জানে না, তাহলে আমরা কি করি? এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, সব উদাহরণ দিলে সময় চলে যাবে। উন্নয়ন আমরা আরেকটি বড় দিক হচ্ছে আমাকে যদি সবাইকে নিতে হয় তাহলে সবাই যাতে এগিয়ে আসে তার ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য একটা বড় বিষয় হচ্ছে সংগঠন করা, সোচ্চার হওয়া। বাংলাদেশের সবচেয়ে বেশি বাধা হচ্ছে শ্রমজীবী মানুষের সংগঠন করা। কোথাও যদি শ্রমজীবী মানুষকে নিয়ে সংগঠন করতে চান, ট্রেড ইউনিয়ন করতে চান, তাহলে দেখবেন সেখানে পুলিশ, এলাকার মাস্তান এবং কর্মচারী এগুলো হাঁটা একদম হাত ধরে হাঁটে, এগুলো কোনো এবং সাথে রাজনীতিবিদ এলাকা। হ্যাঁ, এদের এখানে তখন খুব ঐক্য হয়ে যায় যে অমুক এলাকা অমুক প্রতিষ্ঠানে শ্রমিকরা সংগঠিত হয়েছে, বা শ্রমিকরা কয়েকটি এলাকা একটি এলাকার শ্রমিকরা সংগঠিত হয়ে মাঠে নেমেছে তাদের দাবি দেওয়া নিয়ে, সঙ্গে সঙ্গে সেটি কিন্তু আপনার বড় একটা খবর হয়ে যায় এবং সেখানে প্রতিরোধের সমস্ত ব্যবস্থাই করা যায়। এর একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। এই অবস্থা দীর্ঘ করা যাবে, আমি সেটা দীর্ঘ করতে চাচ্ছি না। এখন মানে করণীয় বলতে আমি একটা বলেছি যে আমাদের খুব সুনির্দিষ্টভাবে বলতে হবে। এখানে খুব আমার মনে হয় যে টিমিড হওয়ার কোনো সুযোগ নাই আমাদেরকে। হ্যাঁ, ভালো করতেছেন, হ্যাঁ এগিয়ে যাচ্ছেন, আপনি উদ্যোগ নিয়েছেন, আমরা আছি আপনাদের সাথে। অ্যাটলিস্ট শ্রমজীবীদেরকে যদি সাথে নিতে হয় তাহলে এই সুযোগ নেই। খুব সুনির্দিষ্টভাবে এবং স্পষ্টভাবে বলতে হবে যে আপনার যে নীতি, আপনার যে মজুরি নির্ধারণ প্রক্রিয়া, আপনার মজুরির যে আনুপাতিক হার, যেখানে সরকারের সর্বোচ্চ একজন ব্যক্তির মজুরি নির্ধারিত মজুরির সাথে সরকার নির্ধারিত বেসরকারি খাতের সর্বনিম্ন একজনের মজুরির ব্যবধান কয়েকশো গুণ। যেখানে বাংলাদেশের সমস্ত গৃহ শ্রমিকদের মজুরি নির্ধারিত করে পাশের বাসার ভাবি, পাশের বাসার ভাবি কত দেয় আমি জানি, এই হচ্ছে নির্ধারণের মানদণ্ড। হ্যাঁ, একদিন বৃষ্টি হলে নির্মাণ শ্রমিকরা কি খাবে কেউ জানে না। সরকার হকার উচ্ছেদ করতেছে, হকার কোথায় যাবে সেটা জানে। সরকার রিক্সা বন্ধ করে দিচ্ছে ভিআইপি রাস্তা হওয়ার সাথে সাথে, কিন্তু রিক্সাওয়ালা কি করবে, কেউ কোনো ব্যবস্থা নেই। এই সমস্ত ব্যবস্থাহীনতার মধ্য থেকে এসডিজি অর্জন করা যাবে, যতই সেল করা হোক আর যতই আমরা বড় বড় উন্নয়নের কথা বলি। সুতরাং এটা আগে চ্যালেঞ্জ করতে হবে যে আগে নীতিগুলো ঠিক করেন, আপনার নীতি এবং আইন পর্যালোচনা করেন এবং সেগুলো এই মানুষগুলোর কাছে পৌঁছানোর জন্য কিনা সেটা আগে দেখেন, এবং সেক্ষেত্রে শ্রম আইন, মজুরি নির্ধারণ, সামাজিক নিরাপত্তা আইন সবগুলো থাকবে। দ্বিতীয় হচ্ছে আমাদের একটি
আপনার সরকারের যত নীতির কারণে, সরকারের যত উন্নয়ন মডেলের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রেখে সেগুলো করতে হবে। বাংলাদেশে কর্মহীনতার জন্য কোনো ক্ষতিপূরণ নেই, এবং শ্রমজীবী মানুষ যখন মারা যায় কোনো দুর্ঘটনায়, তখন তার ক্ষতিপূরণ হচ্ছে 1 লক্ষ টাকা। আমি জানি না আপনারা জানেন কি। এই যে কিছু গত 1 বছর আগে টাম্পাকোতে যে 40 জন শ্রমিক মারা গেছে পুড়ে, তারা 1 লক্ষ টাকা করে মালিকের কাছ থেকে পেয়েছে, পেয়ে বাড়িতে চলে যেতে হয়েছে। এই 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ নিয়ে এসডিজি অর্জন করবো, আর আমরা বলেছি এমডিজি অর্জন করেছি, এটি আলোচনা ভালো লাগবে, শুনতে খুব ভালো লাগবে, নিজেরা তৃপ্তি পাবো, বাইরেও ভালো গৌরব অর্জন করা যাবে, কিন্তু খুব বেশি করা যাবে না। দক্ষতা উন্নয়ন একটা, দক্ষতা উন্নয়নের জন্য আমাদের যে কর্মসূচি সেটাকে বাড়াতে হবে, ব্যক্তি খাতকে এখানে আমাদের কিন্তু এগিয়ে আনতে হবে, এবং ব্যক্তি খাতকে দায়বদ্ধও করতে হবে। ব্যক্তি খাত যদি শুধু এইটা মনে করে যে কোনো প্রকার কাজ না থাকার চেয়ে ভালো, এক্ষেত্রে যে সরকার এবং ব্যক্তি খাতের যে দর্শন, এটা কিন্তু একটা উল্টো দর্শন। আমাদেরকে শোভন কাজ নিশ্চিত করার জন্য যা যা দরকার সেটি ব্যক্তি খাত এবং সরকার মিলে করতে হবে। আমরা যদি পৌঁছাতে চাই শ্রমজীবীর ক্ষেত্রে, মনে রাখতে হবে যে বলা হচ্ছে চরের মানুষের কাছে পৌঁছানো। আমাদের সেই চর থেকে যে মেয়েটি, যে কিশোরী মেয়েটি ঢাকা আসতেছে গৃহ শ্রমিক হয়ে, তার অভিভাবক কেন পাঠাচ্ছে সেটা দেখতে হবে। এখানে সে যখন বহুতল ভবনে বন্দী হয়ে যাচ্ছে, সে আসলে এসডিজির কোন প্রান্তে আছে সেটি দেখতে হবে, সেখানে পৌঁছাতে হবে। এবং যে মেয়েটি সৌদি আরবে শেখের বাড়িতে যাচ্ছেন কাজ করতে, এখানকার অনিশ্চয়তা ভুগে বা প্রলোভন দেখিয়ে অথবা দুবাইতে বহুতল ভবন, তাদের কাছে কিন্তু পৌঁছাতে হবে, তারা কিন্তু আমাদেরই শ্রমিক। এই সব পৌঁছানোর জন্য সম্মিলিত যৌথ পদযাত্রা দরকার। সরকার, ব্যক্তিগত, নাগরিক সমাজ, ট্রেড ইউনিয়ন এবং সবার জবাবদিহিতা দরকার। আমি বলবো না শুধু ভালো কথা বলে যে অংশগ্রহণ করলাম না, সবার জবাবদিহিতাকে কি করলাম, কতটুকু পৌঁছাতে পারলাম, কাদেরকে সাথে নিলাম, কারা বাদ করলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সিরাজ আহমেদ আহমেদ, আপনার গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক কথাবার্তার জন্য। আর আমি ব্যক্তিগতভাবে একটু ধন্যবাদ জানাতে চাই আপনাকে, কারণ একজন ফেলো রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমি একটু নিজেকে একটু কম একা মনে হচ্ছে এখন। এরপরে বক্তব্য রাখবেন ডক্টর খুদাদার গোলাম মোয়াজ্জেম, উনি গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি স্টাডিজ, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য অবকাঠামো উন্নয়ন আগামী দিনের ভূমিকা। ডক্টর মোয়াজ্জেম। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমার বক্তব্যটি আসলে অবকাঠামো নিয়ে, এবং অবকাঠামো নিয়ে বক্তব্য দিতে গিয়ে আমি যে জায়গাটিতে আসলে লক্ষ্যপাত করতে চাচ্ছি সেটি হলো যে জনগোষ্ঠী পিছিয়ে আছে তাদের অবকাঠামো। এটি কিন্তু আসলে জেনারেল যে সাধারণ যে অবকাঠামো, তার থেকে কিছুটা ভিন্ন অবকাঠামোর কথাই আসলে আমরা বলতে চাই বা জানতে চাই, সেই জায়গাটিকে আসলে লক্ষ্যপাত করতে চাই। এবং আমরা সকালের অধিবেশনে জেনেছি যে বাংলাদেশের সাপেক্ষে প্রায় 12 ধরনের বিভিন্ন রকমের জনগোষ্ঠী রয়েছে যারা পিছিয়ে রয়েছে, এবং তাদের এই পিছিয়ে থাকার কিন্তু বিভিন্ন রকমের কারণ রয়েছে। এবং এই বিভিন্ন রকমের কারণগুলোকে যদি আমরা না অ্যাড্রেস করতে পারি, অথবা তারা যে কারণে পিছিয়ে রয়েছে সেটি যদি অবকাঠামোর সঙ্গে মিলে যদি আমরা তার এই পিছিয়ে থাকার বিষয়টিকে না দেখি, তাহলে কিন্তু আমরা অবকাঠামো অনেক করবো ঠিকই, কিন্তু তার সুবিধা কিন্তু এই যে বিপন্ন জনগোষ্ঠী তারা কিন্তু পুরোপুরি এর সুবিধা নিতে পারবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা প্রচুর অবকাঠামো করছি, কিন্তু মূল প্রশ্নটি হলো এই যে পিছিয়ে থাকা যে 12 ধরনের জনগোষ্ঠীর কথা বলছি, তারা কি এই অবকাঠামো সুবিধা পাচ্ছে কিনা। এবং এই না পাওয়ার পিছনে আমার কাছে মনে হচ্ছে যে 3 ধরনের কারণ থাকতে পারে তাদের ক্ষেত্রে। পিছিয়ে থাকা জনগোষ্ঠী 3 ধরনের পিছিয়ে থাকা বা কনস্ট্রেইন থাকতে পারে। একটি হলো এটির প্রাপ্যতার সীমাবদ্ধতা, আরেকটি হলো এটির যেটি হলো অ্যাভেলেবিলিটি, ল্যাক অফ অ্যাভেলেবিলিটি, আরেকটি হলো এটির অভিগম্যতার সমস্যাটি হলো ল্যাক অফ অ্যাক্সেসিবিলিটি, আরেকটি হলো যে তার অ্যাফোর্ডেবিলিটি, তার কিনবার সহজলভ্যতা, ল্যাক অফ অ্যাফোর্ডেবিলিটি। আমরা হয়তো অবকাঠামো নিয়ে তার কাছে যেতে পারি, কিন্তু তার হয়তো অ্যাক্সেস নাও থাকতে পারে, অথবা তার হয়তো অ্যাক্সেস থাকতে পারে কিন্তু তিনি হয়তো কেনার হয়তো তার সামর্থ্য নাও থাকতে পারে। ফলে আমরা যে অবকাঠামো কথা বলি বা আমরা যে জনগোষ্ঠীর কথা বলতে চাচ্ছি, সেই জনগোষ্ঠীর যে ধরনের অবকাঠামো তিনি কিনতে পারে সেই রকম একটি অবকাঠামোগত জায়গা আমাদের ভাবতে হবে। আমরা অবকাঠামো বলতে যেগুলো সাধারণত বুঝি, রাস্তাঘাট বুঝি, গ্যাস বিদ্যুৎ বুঝি, আইটি ইনফ্রাস্ট্রাকচার বুঝি, সুয়ারেজ লাইন বুঝি, ট্রান্সপোর্ট সেক্টর বুঝি, স্যানিটেশন বুঝি, ঠিকই আছে এটি।
কিন্তু প্রশ্নটি হলো যে এই বিপন্ন জনগোষ্ঠীগুলোর কাছে পৌঁছে কিনা সেটি নিশ্চিত করা, এবং সেই দুটোর মধ্যে লিঙ্কেজ করাটাই হচ্ছে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য, এবং সেভাবে আমাদের দেখা উচিত। আমরা কিছু তথ্য আমি জাস্ট কিছুটা ইন্ডিকেটিভ, এই তথ্যটির দিকে না তাকালেও চলবে, কিছুটা পুরনো তথ্য আমি চাচ্ছিলাম যে আর যদি ডিটেইল ডাটা পাওয়া যায়। আমরা কিন্তু জেনারেল অর্থে, সাধারণ অর্থে কিন্তু আমাদের বিভিন্ন অবকাঠামোর উন্নতি হচ্ছে। আপনি যদি রোডের কথা বলেন, রোড ব্যবহার, ট্রান্সপোর্ট ইউজের ব্যবহার, আপনি যদি বিদ্যুতের কথা বলেন, বিদ্যুতের ব্যবহার, এগুলো কিন্তু হচ্ছে জেনারেল অর্থে ঠিকই আছে। প্রশ্নটি হলো স্পেসিফিকলি, অর্থাৎ যার জন্য এই যে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য যদি আমি রোডের কথা বলি বা ট্রান্সপোর্টের কথা বলি, তারা কি সেটি পাচ্ছে? যে আমরা যে পঙ্গু বা আমরা যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের কথা বলছি, তার জন্য কি অবকাঠামোটি তৈরি? আমরা যে আনএমপ্লয়েড ইউথের কথা বলছি, তিনি যদি বলেন যে আমি আসলে আইসিটির অ্যাক্সেস আমার কাছে নেই, আইসিটি হয়তো বাড়ছে কিন্তু আমি তো কিনতে পারছি না, তার কারণ হচ্ছে আইটি সেক্টরের যে আমরা যেগুলো ব্যান্ডউইথ বলি বা খরচ বলি, এটা এখনো হাই। ফলে আমরা দিচ্ছি হয়তো জেনারেলি পৌঁছে দিচ্ছি, কিন্তু তিনি সেটি কিনতে পারছেন। ফলে ওই যে প্রাপ্যতার ক্ষেত্রে বা কিংবার সামর্থ্যের ক্ষেত্রে তার কিন্তু এখনো সীমাবদ্ধতা রয়ে গেছে। সেদিক থেকে এই গ্রাফটি যেটি বলবার বিষয়, আমরা যদি এই সমস্ত অবকাঠামোগুলোর দিকে এক পাশে রাখি এবং সমস্ত ধরনের বিপন্ন জনগোষ্ঠীগুলোকে যদি আরেক পাশে রাখি, তাহলে কিন্তু এখনো এই জনগোষ্ঠীর জন্য যে অবকাঠামো পাওয়া দরকার তার একটা বহু অংশটি এখনো রেড হয়ে রয়েছে। অর্থাৎ এই জায়গায় তাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমি যদি গ্রিন করতে পারতাম তাহলে আমি খুশি হতাম, কিন্তু আমরা কিন্তু গ্রিন করতে পারছি না। অর্থাৎ প্রত্যেকটি অবকাঠামো তার জন্য যা দরকার, একটা দরিদ্র লোকের জন্য বিদ্যুতের দরকার, সেই বিদ্যুৎটি কি তিনি নিতে পারছেন? বা আগামী দিনে যে বিদ্যুৎ আসতে যাচ্ছে, এলএনজি বা এলপিজি দিয়ে যে বিদ্যুৎ বা গ্যাসের সরবরাহ আসবে সামনে, সেটি কি কেনার সামর্থ্য তার থাকবে? অথবা আগামী দিনে যে জেন্ডার বেসড যে ভায়োলেন্স হচ্ছে বা জেন্ডার যে গ্রুপগুলো রয়েছে, তার জন্য যে ধরনের অবকাঠামো দরকার বা শিশুর জন্য যে ধরনের সাপোর্ট দরকার বিভিন্ন ক্ষেত্রে, স্কুল কলেজে বলি, আইটির ক্ষেত্রে বলি, সেটি কি দেওয়া যাবে? একটি পঙ্গু লোকের জন্য যে রাস্তায় বা একটা যানবাহনে, যেটি আপনারা আজকে সকালে দেখেছেন, তার জন্য যে ধরনের বাসে চলা, রেলে চলা বা রাস্তায় চলার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটি কি আমরা করতে পেরেছি? সুতরাং অধিকাংশ ক্ষেত্রে এখনো এটা আসলে রেডের ভিতরে রয়ে গেছে, লালের ভিতরে। এবং আগামী দিনের জন্য যদি আমি বলি, আগামী দিনে আমাদের এই প্রত্যেকটা অবকাঠামোর দিকে আমাদের কোন দিকে যেতে হবে, আমাদের তিনটি জায়গায় আসলে লক্ষ্য রাখতে হবে। একটি তো অবশ্যই প্রথমত হচ্ছে প্রাপ্যতার দিকে আমাদের নজর দিতে হবে, যেটিকে আমরা বলছি অ্যাভেইলেবিলিটি, এটিকে বাড়ানো যায় কিভাবে সেটি ঠিক আছে। দ্বিতীয়ত হলো অ্যাক্সেসিবিলিটি, সেটিতে যেন সকল ধরনের পিছিয়ে থাকা মানুষের জন্য সেটির ভিতরে তার অধিকার থাকে, তিনি যেন সেটি নেবার মতো পরিস্থিতি থাকেন এবং সেটি যেন অ্যাফোর্ডেবল হয়, তিনি যেন কেনার মতো পরিস্থিতি। সুতরাং এই তিনটি বিষয়কে মাথায় রেখে আমাদের অবকাঠামোকে বিনির্মাণ করতে হবে আগামী দিনে, এবং সেটির জন্য আমাদের এসডিজি তে যে জিনিসগুলো বলা আছে, আমি এটি বলছি না, সিম্পলি বলা আছে এসডিজি তে যে কোয়ালিটি হবে, রিলায়েবল হবে, সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার হবে, ঠিকই আছে সেটি, কিন্তু সেই জিনিসটিকে যদি আমি লোকালি ইন্টারপ্রেট করি, বাংলাদেশের কনটেক্সটে ইন্টারপ্রেট করি, তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম সেই জিনিসগুলোই কিন্তু আমরা দেখতে পাই। এখন এসডিজির কথাগুলোর সঙ্গে সরকারের যে নীতি, সেই নীতিকে যদি আমি এখন রিলেট করি এই বিভিন্ন বিপন্ন জনগোষ্ঠীর জন্য, তাহলে সেখানে আসলে ইনফ্রাস্ট্রাকচারকে কিভাবে বলা আছে। আমি যদি একটি একটি করে ছোট ছোট করে বলছি, যেমন নারী উন্নয়ন নীতি রয়েছে, আপনারা জানেন নারী উন্নয়ন নীতির ভিতরেও কিন্তু বিভিন্ন ভাবে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা আছে, যে একজন পিছিয়ে থাকা নারী বা বিভিন্ন অঞ্চলে যে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভিতরে যে নারীরা রয়েছে, তাদের জন্য কিরকম ইনফ্রাস্ট্রাকচার তারা চান বা সরকার নীতিগতভাবে যা দিতে চান, সেটা কিন্তু এখানে বলা আছে বিভিন্ন পয়েন্টে। এবং সেটা ফিমেল চিলড্রেন হলে কিরকম হবে, সে বিভিন্ন ধরনের সাপোর্ট সার্ভিসগুলো কেমন হবে সেটির কথা এখানে, বা ভোকেশনাল ট্রেনিং দরকার এই উইমেনের জন্য, সেটি বলা আছে নীতির ভিতরে। ঠিক একইভাবে ডিসেবিলিটি ওয়েলফেয়ার অ্যাক্ট আছে গভর্নমেন্টের, সেখানেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, তাদের জন্য যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তারা দরকার বা চান বা নীতিগতভাবে, সেটি কিন্তু এখানে বলা রয়েছে। আমি একটু পরে আপনাদেরকে একটু আপসাইড ডাউন করে আরেকটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা নীতির ভিতরে কিন্তু এগুলোর আমরা উল্লেখ পাই, সেটি একটি ইতিবাচক দিক। তৃতীয় যেটি হচ্ছে চাইল্ড পলিসির ভিতরে যদি আমি দেখি, সেখানেও কিন্তু চিলড্রেনের জন্য যে ধরনের অবকাঠামো চাওয়া, সেটি কিন্তু লেখা রয়েছে। এবং একইভাবে আমি যদি ইউথ পলিসি দেখি, ইউথদের জন্য ট্রেনিং এবং তার জন্য আইসিটি সহজলভ্য করা, এগুলোর কথা বলা রয়েছে। এবং ট্রাইবাল পিপলের জন্য যে প্ল্যান রয়েছে, সেখানেও বলা রয়েছে। প্রশ্নটি অন্য জায়গায়, আমি উল্টো করে দেখতে চেয়েছি, আমি দেখতে চেয়েছি গভর্নমেন্টের মেইন স্ট্রিম পলিসিতে এদের উল্লেখ কতটা আছে। তখনই আমি দেখছি যে মেইন স্ট্রিম পলিসিতে কিন্তু এগুলোর উল্লেখ সেভাবে নেই।
অর্থাৎ সরকারের যে আইসিটি নীতিমালা তার ভিতরে কি এই জনগোষ্ঠীর কথা বলা আছে? বিশেষায়িত লোকদের জন্য বিশেষায়িত পলিসি আছে, ঠিক আছে, কিন্তু সরকারের মেইন স্ট্রিম পলিসির ভিতরে এই লোকদের উল্লেখ বা এই লোকদের জন্য যা দরকার সেটার কতটুকু উল্লেখ রয়েছে? কথাটি এই কারণে বলছি যে মেইন স্ট্রিম পলিসির ভিতরে যদি এই ধরনের স্পেশালাইজ বা এই যে বিপন্ন জনগোষ্ঠীর যে চাহিদা এটি যদি উল্লেখ না থাকে, তাহলে অনেক সময় এটা আসলে ঢাকা পড়ে যায়, আমরা ওই দাবির ভিতরে থাকি, কারণ মেইন স্ট্রিম পলিসি তার মতো করেই কাজ করে যায়, কিন্তু যেহেতু ওখানে এটার উল্লেখ নেই, তারা তাদের মতোই রোড করছে, তাদের মতোই আইসিটির লাইন নিয়ে যাচ্ছে, তাদের মতোই রাস্তাঘাট করছে, আর মাঝে মধ্যে হয়তো খেয়াল করছে আচ্ছা রাস্তার মধ্যে তো একটু এইটা ব্যবস্থা রাখা দরকার, বয়স্ক লোকদের জন্য দুটো সিট রাখা দরকার, কিন্তু ওটা কিন্তু হঠাৎ করে কালে ভদ্রে হয়তো তাদের খেয়াল করছে। বলবার বিষয় হচ্ছে এই সমস্ত পলিসির সঙ্গে মেইন স্ট্রিম পলিসিকে যদি অ্যালাইন না করা যায় এবং এটিকে যদি ওটির পার্ট না করা যায়, তাহলে কিন্তু ওই দাবির ভিতরেই থেকে যাবে, আদায়ের ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সো আমার শেষ দু তিনটা পয়েন্ট যেটা সেটা হলো, একটি হলো এই কাস্টমাইজ যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য, সেটি ফিজিক্যালি চ্যালেঞ্জ হোক, সেটি ট্রাইবাল পপুলেশন হোক, সেটি দরিদ্র মানুষ হোক, সেটি শিশু হোক বা বেকার যুবক হোক, তাদের জন্য যে ধরনের অবকাঠামোগত সুবিধা দরকার, সেটি যে নীতিগুলো আমরা তাদের জন্য আছে, এই নীতিগুলোকে মেইনস্ট্রিম নীতির সঙ্গে এটিকে সম্পর্কিত করা, এটি হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় দিক হলো আগামী দিনে সরকারের যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এগুলো এখনো অনেক বেশি হচ্ছে অ্যাভেলেবিলিটি বেসড অ্যাপ্রোচে যাচ্ছে, অর্থাৎ আমরা রোড বানাচ্ছি, আমরা বিদ্যুৎ দিচ্ছি, আমরা গ্যাস কানেকশন এলএনজি টার্মিনাল করে দিচ্ছি, অ্যাভেলেবিলিটি বেসড, কিন্তু এটার মাধ্যমে এই যে পিছিয়ে থাকা 12 জনগোষ্ঠী তারা এটি পাবে কিনা এটি কিন্তু নিশ্চিত না। সুতরাং অ্যাভেলেবিলিটি বেসড অ্যাপ্রোচ থেকে অ্যাফোর্ডেবিলিটি এন্ড অ্যাক্সেসিবিলিটি বেসড অ্যাপ্রোচের দিকে আগামীতে নজর দেওয়া দরকার। এই যে কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের সেদিকে নজর দেওয়া, এবং সেটি করতে গেলে যে সমস্যাটি হবে, আমাদের অনেক বেশি কাস্টমাইজড ধরনের ইনফ্রাস্ট্রাকচার চিন্তা করতে হবে। যেমন আমি চরাঞ্চলের লোকদের জন্য যদি বিদ্যুৎ সহায়তা দিতে চাই, তাহলে কি গ্রিড লাইন দিয়ে গিয়ে চড়াই বিদ্যুৎ দিয়ে কি পোষাবে? হয়তো পোষাবে না। তাহলে তাদের জন্য তো ওই এলাকায় বিদ্যুৎ দেওয়ার অল্টারনেট জিনিস রয়েছে, তাহলে সেটিকে তাহলে তাদের জন্য কিভাবে নিয়ে আসা যায়? কিভাবে আপনি সোলারের ব্যবস্থা করতে পারেন, কিন্তু সোলার আসলে সঙ্গে সঙ্গে আসবে, এটি কি অ্যাফোর্ডেবল? তাহলে সরকারের তখন প্রশ্নটি হলো, ওকে আমি সোলার দিয়ে দেবো, কিন্তু এটি যাতে তিনি কিনতে পারেন সেই দামে তার জন্য ব্যবস্থা। ফলে আগামী দিনে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার, সেটা হলো কাস্টমাইজ নেচারের ইনফ্রাস্ট্রাকচার, যেটি কিনা এই বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর বিভিন্ন টাইপের জন্য যে ধরনের দরকার, সেই জিনিসগুলো তিনি যেন কিনতে পারেন, নিতে পারেন। এবং এটি খুব সহজ না, এবং এটির জন্য বাড়তি অ্যালোকেশন দরকার, এবং সেই বাড়তি অ্যালোকেশনের জন্য সরকারের বাজেটে নীতিতে বলা থাকবে, এবং অ্যানুয়াল যে বাজেটগুলো করবেন সেখানে বলা থাকতে হবে যে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য এবারের বাজেটে যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য যা দেওয়া আছে, তার থেকে এত শতাংশ হচ্ছে এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য যাবে, আইসিটি মন্ত্রণালয়ের জন্য যা দেওয়া আছে তার থেকে এত শতাংশ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য যাবে, বা রোডের জন্য যা দেওয়া আছে এত শতাংশ আসলে এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করে হবে। ওইভাবে যদি আমরা কাস্টমাইজড ওয়েতে আমরা অ্যাপ্রোচ করতে পারি, আপনারা যারা লোকাল লেভেলে কাজ করছেন তারা যদি নিজেদের মতো করে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসতে পারবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অবকাঠামোকে নিয়ে, এবং সেভাবে যদি স্থানীয় বাজেটে এবং জাতীয় বাজেটে অ্যালোকেশন আনা হয়, তাহলে হয়তো আগামীতে আমরা দেখতে পারি যে এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীও মেইনস্ট্রিম জনগোষ্ঠীর মতোই একই রকমের ইনফ্রাস্ট্রাকচার সুবিধা পাবে, এবং তারাও আসলে মূল জনগোষ্ঠীর যে উন্নয়নের যে আকাঙ্ক্ষা তার অংশ হতে পারে। এটুকু আমি শেষ করেছি। অনেক ধন্যবাদ ওয়াজেদ, ভেরি ইনফর্মড, ভেরি থটফুল, ভেরি প্যাশনেট প্রেজেন্টেশন। আপনাদেরকে আমাদের প্যানেলিস্টদেরকে যখন আমি কথাবার্তা সংক্ষিপ্ত করতে বলি, সেটা যেমন আমার জন্য অস্বস্তিকর, তেমনি কিন্তু খুব পেইনফুল, কারণ আমি আরো শুনতে চাই তাদের কাছ থেকে, কিন্তু এমন একটা পরিস্থিতির চাপে আছি যেটা তাদেরকে বলতেই হয় যে একটুখানি সকলের ভালোর জন্য একটু কথাবার্তা একটু সংক্ষিপ্ত করা। আমাদের শেষ বক্তা হচ্ছেন আজকে ফারজানা চৌধুরী, উনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এবং উনি বলবেন বেকার যুবকদের ক্ষমতায়ন সম্বন্ধে। ধন্যবাদ উপস্থিত সহসভাপতিবৃন্দ এবং উপস্থিত বক্তারা এবং সম্মানিত অডিয়েন্স, আপনাদের সবাইকে শুভমধ্যাহ্ন। যদিও আজকে সময় স্বল্পতার কারণে মোর স্পেসিফিক, আজকে কি বলতে চাই যে আজকে এই নাগরিক সম্মেলন হয়েছে এবং এসডিজি নিয়ে যে কাউকে পিছনে ফেলে রাখা যাবে না,
এই যে একটা ম্যাজিক আমরা স্লোগান নিয়ে কথা বলছি, সেটার পিছিয়ে কিন্তু আমাদের যে SDG অফিস অফ বাংলাদেশ, ওখান থেকে আমাদের একটা they have given us a guideline where it shows 5P. 5P means people, partnership, planet, peace এবং prosperity. এবং সেটা নিয়েই কিন্তু আজকে SDGর আলোচনা, এবং সবাই আজকে এই মধ্যেই আছে। এবং শুধু যদি দেখেন সেখানে কিন্তু ইউথ কিন্তু একটা বড় পার্ট এখানে এই ডেভেলপমেন্টের জন্য। আমাদের সারা পৃথিবীতে 1.8 বিলিয়ন ইউথ রয়েছে, এবং তার থেকে প্রায় 90% অফ দি ইউথ ইজ অ্যাকচুয়ালি ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ। এবং সেখানে আমাদের বাংলাদেশে আমরা যদি দেখি, আমাদের 16 কোটি মানুষের মধ্যে প্রায় মোর দেন 63% অফ দ্য পপুলেশন ইজ ইউথের আন্ডারে পড়ছে। এবং সেখানে যদি দেখেন আমাদের আনএমপ্লয়মেন্ট রেট ইজ 4.1%, এবং আমাদের যদি জিডিপি গ্রোথ আজকে 7% থাকে, এই আনএমপ্লয়মেন্ট রেটে আজকে যদি আনএমপ্লয়মেন্ট রেটটা একটু কমে যায়, তাহলে কি হবে? আমাদের অবশ্যই সেটা জিডিপিতে কন্ট্রিবিউট করবে। আমাদের এই ইউথ এম্পাওয়ারমেন্টে অফকোর্স আমাদের সরকার অনেক পদক্ষেপ নিয়েছেন, যেমন SDG 8 আওতায় যে নিট, যেমন নট included in not having education and employment and training, এই ভাগে যারা পড়েছেন সেই পার্সেন্টেজ 21.8% থেকে সেটাকে 11.8% নিয়ে আসার জন্য 2025-এর একটা পরিকল্পনা করা হয়েছে, এবং সেটাকে আরও 3% কমিয়ে নেওয়ার জন্য সেটা 2020-তে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। তো এটার জন্য কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরকে, গভর্নমেন্ট সাথে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। আমি শুধু প্রেসিডেন্টকে একটু বলতে চাই, উনি একটু আমি বললেন যে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। প্রাইভেট সেক্টরে কিন্তু অনেকেই কাজ করছেন আমাদের এখানে। প্রাইভেট সেক্টর থেকে শুধু কমোডিটিস না, শুধু ম্যানুফ্যাকচারিং কিংবা R&D সেক্টর, টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুধু কাজ করছে না, বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কাজ করছে না, সেখানে সার্ভিস ইন্ডাস্ট্রি কাজ করছে, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যান্ড MDFI এবং আদার, এবং টেলিকমিউনিকেশনসের যারা আছেন, ICT ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন। আজকে আমি ধন্যবাদ দিচ্ছি অক্সফাম থেকে আগত বক্তাকে, যিনি ইন্স্যুরেন্সের একটা ইম্পর্টেন্স বলেছেন। ইন্স্যুরেন্সের আসলে অ্যাওয়ারনেসটা এতই কম আমাদের বাংলাদেশে, যে এখানে যে একটা এমপ্লয়মেন্ট হতে পারে, বা এখানে একটা জব এমপ্লয়মেন্টের একটা সুযোগ রয়েছে, সেটাও কিন্তু আমরা জানি না। তো সেখানেও কিন্তু আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েরা বেরোলে তারা মনে করে যে তারা শুধু ব্যাংক কিংবা গভর্নমেন্ট সেক্টরে কাজ করবে, কিংবা অন্যান্য প্রাতিষ্ঠানিক দিকে কাজ করবে, ইন্স্যুরেন্সের কথা কেউ চিন্তা করে না। সো অ্যাজ আ প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ আমি বলতে চাই যে আমরা যখন কাজ শুরু করি, যে বললেন যে শুধু কমার্শিয়াল অ্যাসপেক্ট দেখতে হবে না, সোশ্যাল অ্যাসপেক্টটা দেখতে হবে। আমি একটু প্রাউডলি বলতে চাই যে আমাদের অর্গানাইজেশন, আমরা কিন্তু সোশিও কমার্শিয়াল ভায়াবল প্রজেক্টস নিয়ে কাজ করছি, এবং অনেক জায়গাতেই যেটা আমাদের SDG পাইনিয়ার একটা রেকগনিশন এনে দিয়েছে উইমেন ইকোনমিক সিকিউরিটি গত বছর। শুধু উইমেন না, আমরা হেলথে কাজ করছি। এখানে এই যে পার্টনারশিপের কথা বলছেন, গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু ওয়ার্ক উইথ দ্য প্রাইভেট সেক্টর, এবং ইটস আ গুড ইনিশিয়েটিভ ফ্রম দ্য গভর্নমেন্ট, যে যারা রিয়েলি ফিল্ডে কাজ করছে তাদের সারা বাংলাদেশের মানুষের কাছে হেল্থটা পৌঁছিয়ে দেওয়া। সো এই যে ইন্স্যুরেন্স সেক্টরে যে একটা হেলথ ইন্স্যুরেন্স পেলে যে একজন সে তার লাইভলিহুডে একটা ইম্প্যাক্ট আসবে, যেমন কিছু মহিলার লাইভলিহুড আমরা চেঞ্জ করেছি। একটা ওয়ার্কার ছিল, সে একটা চোখ হারিয়েছে, তাকে আমরা ক্লেম অ্যামাউন্টটা দেওয়ার পরে তাকে বিভিন্ন ভ্যালুয়েডেড সার্ভিসেস আমরা প্রোভাইড করেছি। একটা লোনের ব্যবস্থা করাতে সে কিন্তু আজকে একটা ভবিষ্যতের মালিক। তো এই যে তার লাইভলিহুড চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু ইটস আ গুড সাইন ফ্রম দ্য প্রাইভেট সেক্টর। এগ্রিকালচার সেক্টরেও সেখানে আমরা কাজ করেছি, এডুকেশন সেক্টরে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কাজ করছি, যাতে এডুকেশন সেক্টর থেকে যারা এখানে বেরিয়ে তারা এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সকে তারা একটা মানে কী বলবো, তাদের একটা চাকরি করার একটা জায়গায় যেমন যারা মনে করতে পারে এখানে একটা এমপ্লয়মেন্ট হতে পারে। অফকোর্স ফর দ্য মাইগ্রেন্ট ওয়ার্কারদের সাথে কাজ করছি। আমাদের প্রাইভেট সেক্টরের মেইন উদ্দেশ্য হচ্ছে যে SDG-কে আমরা স্ট্র্যাটেজিক অবজেক্টিভে গোলে আমরা সেট করেছি, এবং বাস্তবায়নের জন্য কিছু অ্যাকশন প্ল্যান নিয়েছি, যাতে আমরা ন্যাশনাল SDG গোলে আমরা কন্ট্রিবিউট করতে পারি। সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জেসগুলি রয়েছে, এবং আমি ওভারঅল যে চ্যালেঞ্জেস আমাদের ইউথ মিনিস্ট্রি এবং প্ল্যানিং মিনিস্ট্রি এবং অন্যান্য ICT মিনিস্ট্রি, অনেক মিনিস্ট্রি কিন্তু ইউথ নিয়ে কাজ করছে। বাট আমাদের অনেকেই বলছেন যে বাজেটে
মানে স্পেসিফিকলি ইউথ এম্পাওয়ারমেন্টের জন্য স্পেসিফিকলি কোনো বাজেট নির্ধারণ করা নেই। এবং প্রাইভেট সেক্টরে যদি আসি কাজ করতে সেখানে কিন্তু কোনো ইনসেন্টিভ নেই। আজকে যদি আমরা যেমন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ দিয়ে বেরিয়ে আসে তাদেরকে আমরা জবে ইনক্লুড করে নিই, সেখানে কিন্তু কোনো ইনসেন্টিভ দেওয়া হচ্ছে না প্রাইভেট সেক্টরে। আরেকটা বড় সেক্টর হচ্ছে যে 63% অফ দ্য ওয়ার্কফোর্সের মেইন জায়গাটাতে হচ্ছে কি ওখানে লেবার ফোর্স আছে, সেখানে কিন্তু একটা টেকনিক্যাল ট্রেনিংয়ের একটা অভাব রয়েছে আমার মনে হয়, এবং স্কিলস অ্যান্ড ইনস্টিটিউশনাল ট্রেনিংয়ের অভাব রয়েছে। আমার মনে হয় আমরা যদি এখানে একটা ডিসরাপটিভ মডেলের কথা চিন্তা করতে পারি, যেখানে শুধু গভর্নমেন্ট একাই একটা প্ল্যানিং ফেজে তারা কাজ করেছেন, আমাদেরকে ইমপ্লিমেন্টেশনে তারা নিয়েছেন, সেখানে যদি আমরা বাস্তবায়নের আগে যদি প্ল্যানিং ফেজে কাজ করতে পারি, কারণ প্রাইভেট সেক্টর অনেক জায়গাতেই কাজ করছে, সেখানে আমার মনে হয় একটা ডিসরাপটিভ মডেল যদি চিন্তা করি যে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এরিয়া ভিত্তিক যদি একটা সার্ভে করা যায় কারা এখানে আনএমপ্লয়েড রয়েছে এবং কোন কোন সেক্টরে তাদেরকে নিয়োগ করা যায়, সেই সব সেক্টরে যদি বিভিন্ন অর্গানাইজেশন যারা স্কিল ট্রেনিং দিয়ে থাকে তাদেরকে যদি আমরা একত্রিত করতে পারি এবং এই স্কিল ট্রেনিং এর পরপরই যদি তাদেরকে একটা চাকরির নিয়োগ দিয়ে দেওয়া হয় বিভিন্ন কোম্পানিজে কমোডিটি সেক্টরে অর সার্ভিস ইন্ডাস্ট্রিতে, তখন কিন্তু তার ইম্প্যাক্টটা আসবে। ট্রেনিং নিয়ে যদি চাকরি না পায় তাহলে কিন্তু সেই ট্রেনিং এর কোনো মূল্য নেই। তাহলে কিন্তু আমাদের এই যে এবং এখানে কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কিন্তু এটা একটা আমার মনে হয় এটা একটা রোল প্লে করতে পারে। সেখানে একটা সার্ভে করলে এটা একটা রিসার্চের একটা অনেকে বলেছেন ডাটা গ্যাপ, যে ডাটা আমাদের মানে সেরকম ডাটা নেই, সেরকম ফাইন্যান্স নেই। তো আমার মনে হয় প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে গেলে আমাদের মনে হয় এই জায়গাতে আমরা একসাথে কাজ করতে পারি এবং বিভিন্ন অর্গানাইজেশন আছে, ইউথ অর্গানাইজেশন আছে, তাদেরকে একত্রিত করে এবং সেখানে শুধু এই ডিসরাপটিভ মডেলে ক্যান বি অ্যান ইনকিউবেটর, যেখানে কন্টিনিউয়াসলি একটা লার্নিং এনভায়রনমেন্ট থাকবে, কিভাবে এটাকে একটু ইমপ্রুভ করা যায়, কয়জন এবং বছরে কতজন লোককে এখানে নিয়োগ করা গেল, এই ডিসরাপটিভ মডেল থেকে কতজন শ্রমিকরা চাকরি পেল, কতজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট চাকরি পেল এবং বা কতগুলি মহিলা তারা চাকরি পেল, সেগুলি কিন্তু আমরা কিন্তু এখানে একটা যদি আমরা তথ্য নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারি সেটা কতখানি জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা একটা বড় জায়গা রয়েছে। আমি সিপিডি এখানে অনেক বড় কাজ করছি এবং এছাড়া আরও কিছু রিসার্চ অর্গানাইজেশন আছে, বাট আমার মনে হয় গভর্নমেন্ট থেকেও এখানে একটা ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। আজকে একটা জাস্ট কথা বলছি যে আজকে এগ্রিকালচার সেক্টর আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিতে সেখানে প্রিমিয়ামের পরিমাণ হচ্ছে 25,000 কোটি টাকা, যেখানে গভর্নমেন্ট সাবসিডিজ 80%। অফকোর্স প্রাইভেট সেক্টর আছে, কিন্তু এইসব জায়গাতে আমাদের এডুকেশনে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটগুলি তৈরি করার জন্য আমার মনে হয় গভর্নমেন্টের সাথে কিছু ইন্টারন্যাশনাল ডোনার এবং অফকোর্স প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে যদি ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হয়, যেমন আমরা যখন এই ভ্যালু অ্যাডেড সার্ভিসেসগুলি প্রোভাইড করছি প্রিমিয়াম ছাড়া কিন্তু এই ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলি আমরা দিচ্ছি, যার মাধ্যমে তারা কাউন্সিলিং সার্ভিস পাচ্ছে, ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে তারা কথা বলতে পারছে, তারা ব্যাংক লোন পাচ্ছে, সেই জন্য কিন্তু আমরা কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না। তা আমার মনে হয় সেখানে এই যে এক্সপেন্সেসগুলি আবার দেখা যায় সিএসআর ভিতর করছি, কিন্তু আবার গিয়ে এনপিআর গিয়ে সে বলছি এটা অ্যালাউবেল না, তো সেখানে আমাদের জন্য কিন্তু সেটা একটা বড় ধরনের একটা বাধা রয়েছে। আমার মনে হয় সেই জায়গাতে আমরা একটু একসাথে কাজ করতে পারি। অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু অপরচুনিটি, আমরা কিন্তু খালি ইনফরমেশন বলি, বাট অ্যাক্সেস টু অপরচুনিটি কিন্তু আমাদের এই ইউথ সেগমেন্টটাকে সেমি টার্গেট মানে টার্গেট সেগমেন্ট হিসেবে বিভিন্ন সাব সেগমেন্টগুলি করে সেখানে কীভাবে তাদেরকে অপরচুনিটি দিয়ে দেওয়া যায়, সেই জন্য আমার মনে হয় টেকনোলজি ক্যান প্লে আ বিগার রোল। অ্যান্ড অফকোর্স আমরা চিন্তা করতে পারি যে বিভিন্ন প্রাইভেট সেক্টর যারা সিএসআর ফান্ড নিয়ে কাজ করছে, কিন্তু তারা অনেকেই জানেন না যে বাসওয়ার্ড এসডিজি কি, সিএসআর কি, তাদেরকে নিয়ে কীভাবে সিএসআর আওতায় যারা কাজ করছে সেখানে এসডিজিকে অ্যালাইন করা যায় কিনা। আমার মনে হয় সেখানে একটা বড় ধরনের একটা যদি মডেল নিয়ে আমরা কাজ করতে পারি এবং এই পলিসি ফর্মুলেশনে সবার মাল্টি স্টেক হোল্ডার, গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর এবং এনজিওস, আমার মনে হয় সবাইকে যদি ইনক্লুড করা যায়, এডুকেশন অফকোর্স এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, তাহলে আমার মনে হয় সেখানে একটা ফল পাওয়া যেতে পারে। ধন্যবাদ। আমি সকলকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের সময় ভীষণ অপ্রতুল,
কিন্তু তবুও আমাদের একটা কমিটমেন্ট আছে যে আমরা যেন সবাইকে আলোচনায় অংশগ্রহণ করার একটা সুযোগ দিই। সেজন্য একটি উন্মুক্ত আলোচনার জন্য কিছুটা সময় আছে, আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং প্রশ্নটা আমি আশা করবো যেন খুব স্পষ্ট হয় এবং নির্দিষ্ট হয় এবং যেন একটা বক্তব্য যেন আমরা একটু এড়াতে পারি। তো যারা প্রশ্ন করতে চান তারা যদি হাত উঠান এবং খুব মানে স্পষ্ট এবং নির্দিষ্ট যদি করে তাহলে খুব ভালো। এখান থেকে শুরু করি। আমি আবুল হাসনার জন্য পরিবেশ কর্মী। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে সুলতান সাহেব এবং গোলাম মোয়াজ্জেম সাহেবকে। তারা বলছেন পিছিয়ে পড়ার জন্য গোষ্ঠীর কথা বলছে, শ্রমিকদের কথা বলছে, কৃষকদের কথাও বলছেন, আমি এবং অতি দরিদ্র তাদের কথাও। যে আমি দেখি যে ব্যবসায়ীদের ভিআইপি সিআইপি মর্যাদা দেওয়া হয়, কিন্তু কৃষক বা শ্রমিক এই শ্রেণীর মানুষকে কোনো মর্যাদাপূর্ণ সেন্ট্রাল উপজেলা সেন্ট্রাল জেলা পর্যায়ে কোনো মর্যাদা দেওয়া হয় না কেন? এটা কি দেওয়া যেতে পারে? 2 নম্বর হচ্ছে, আমি আর একটা প্রশ্ন রেখেছিলাম, ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের দেশে যে 95% এমপিরা, মন্ত্রীরা এবং সকল পর্যায়ে অফিস আদালত দুর্নীতি, এই দুর্নীতির কারণে আমরা কিভাবে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে পৌঁছাতে পারবো? আমরা মনে হয় যে শুধু এই দুর্নীতি বন্ধ হলেই আমরা সোনার বাংলা করতে পারি। তৃতীয়ত প্রশ্ন ফারজানা আপনার কাছে, যে বিমা, এই বিমা নিডি মানুষের জন্য বিমা কি আছে? কৃষকদের জন্য কি বিমা পলিসি আপনারা নিয়ে যেতে পেরেছেন? পারেন নাই কেন? এটা কি পারা সম্ভব কিনা? অনেক ধন্যবাদ। আপনারা কি রেসপন্ড করবেন? আচ্ছা, প্রশ্নগুলো সব একসাথে করে নিই, পরে আচ্ছা এরপরে ওকে, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম আব্দুল খালিক, আমি উত্তরণের কাজ করি, সাউথের থেকে আসছি আর কি। প্রথম হচ্ছে যে টার্গেটিংয়ের উপরে যেটা কথা বলা হয়েছে আর কি, আমাদের সেফটি নেটের উপরে বা সোশ্যাল প্রোটেকশনের ব্যাপারে। তো সেক্ষেত্রে আপনারা একটা জিনিস আমরা জানি, যেখানে বাংলাদেশের যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে লোয়ার লেভেলে, তারা মূলত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার সাহেবরা আছে, তারাই এই জিনিসটা টার্গেটিং করে আর কি। এখন শুধুমাত্র আমি মনে করি যে এই টার্গেটিংটাই এনাফ না আর কি। টোটাল এই সেক্টরের জন্য একটা গুড গভর্নেন্সের টোটাল এরিয়াতেই কাজ করা উচিত। প্রথম হচ্ছে যে একটা ডাটা ব্যাংক থাকা উচিত, এটা আগে একটা সার্ভে হওয়া উচিত যে কারা আমাদের সেই টার্গেট গ্রুপে আসতে পারে আর কি। টোটাল বাজেট কত হচ্ছে এবং সেই বাজেটটার একটা কত অংশ একটা ডিস্ট্রিক্টে যাচ্ছে, কত অংশ একটা উপজেলায় যাচ্ছে, সেটার জন্য আমরা ইউনিয়ন পরিষদের জন্য অনেক প্রজেক্ট সেখানে বাজেটিং নিয়ে ডিবেট করে আলোচনা হয়, সেটা করা উচিত। তো সুতরাং যদি এটা না করা হয়, তাহলে যেহেতু হাইলি পলিটিক্যাল আইজড এরিয়া, সুতরাং পলিটিক্সের ভিতরে যেহেতু আমাদের ইনক্লুসিভ ইলেকশনের অ্যাবসেন্ট আছে, সেখানে সেই জিনিসগুলো এইভাবেই চলতেই থাকবে আর কি। শুধু এই একটা বড় একটা ইস্যু। আর সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে একটা কথা আসতে এসানি, রিসেন্টলি আমরা সুনামগঞ্জ হাওড়ি নিয়ে বন্যা দেখেছি, আমরা দেখেছি নর্থে, এবং রিসেন্টলি ওয়াটার লগিং এরিয়াতে আমরা দেখেছি যে মানুষজনের প্রচুর অ্যাসেট আছে এবং যারা স্টিম পোর্ট নিয়ে কাজ করে তাদেরকে কিন্তু আমরা হাজার হাজার কোটি কোটি টাকা যারা দিয়েছি, গরু দিয়েছি, ছাগল দিয়েছি, আদার এগ্রিকালচার দিয়েছি, বাট ফ্লাড প্রোটেকশনের জন্য নাই, যার জন্য তারা নিঃস্ব হয়ে গেছে। সুতরাং আপনারা উন্নয়ন ইয়ংদের জন্য করতে, দ্যাটস গ্রেট, বাট এই সমস্ত অতি দরিদ্র মানুষের জন্য একবার যদি চলে যায়, আবার 10% তারা দেখা গেছে তারা আবার ফল করে তাদের আগের এক্সট্রিম পোরের অবস্থাতে। সুতরাং এই এরিয়াতে কাজ করে। সিএসআর ইনিশিয়েটিভের কথা যেটা বলেছেন, সেটা হচ্ছে যে এটা ভেরি মাচ ইন্টারেস্টিং এবং খালি পলিসি লেভেলেই আছে, কিন্তু আসলেই নাই। এটা একটা হলো যে উইন গেমসের ব্যবস্থা করে। সুতরাং আমরা খালি ইনভাইট করব ঢাকাতে আসার জন্য এই গার্মেন্টস কর্মীদের জন্য, আমরা অন্য দিকেও একটু চেষ্টা করি, সেই ইনস্টিটিউশনগুলো তাদের কাছেও যে মনে হয় আমরা বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আর অ্যাকচুয়ালি মাইক্রোফোনের জন্য অপেক্ষা করেন, আপনারা নিজেরা কথা বলতে শুরু করেন না, আপনারা হাত উঠালে আমরা মাইক্রোফোনটা আপনাদের হাতে দেবো। দেখেছি না, আমার জাস্ট স্পেসিফিক কোয়েশ্চেন যে প্রথম বক্তার কাছে যেটা বলেছে যে সামাজিক বেষ্টনী শুধুমাত্র দরিদ্র জনগোষ্ঠীর জন্য ছিল, তার মানে 1% বলতেছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের পেনশনে চলে যায়। আমি এটা একটু ব্যাখ্যা চাইছি। এখানে যখন আসে মাইক্রোফোনটা, আমার আসলে যেটা মনে হচ্ছে যে আসলে পার্সপেক্টিভটা চেঞ্জ করা উচিত, কারণ আমাদের যিনি আজকে চেয়ার করছেন উনিও বারবার বলতেছেন আমি অর্থনীতিবিদ না, সুতরাং কথা বলতে দ্বিধাবোধ করছেন। কিন্তু অর্থনীতির সাথে রাজনীতি এবং ফিলোসফি অনেক আগেই হয়ে গেছে এখন। সুতরাং অর্থনীতির ফিলোসফিক্যাল জায়গাটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর ডিসকানেক্ট গুলো দরকার আমাদের। আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা করি কোনো কারণ ছাড়া, যেমন ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে,
বাংলাদেশের সব মানুষের গাড়ির যাদের আছে তাদের একটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স দরকার হয়। একজন বা দুইজন কয়জন আসলে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের বেনিফিট পাচ্ছে? গভর্নমেন্ট এই জায়গাগুলোতে এই যে আমরা যে অপচয় করছি, মানুষকে আসলে একদিকে ইয়ে করছি এবং আরেক একটা গ্রুপ সেই জায়গায় ইয়ে করছে, এই ডিসকারেজ গুলো, এবং যারা বিদেশে যাচ্ছে তারা তাদের সবকিছু বিক্রি করে দিয়ে তারা তাদের শারীরিক নির্যাতন সহ্য করে নিয়ে ডলার নিয়ে আসছে, আর তাদের শুধুমাত্র আপনারা রেমিটেন্সকে কাউন্ট করছি। এই যে বিষয়গুলো কোনটা আমরা আসলে ইয়ে করবো, এই পার্সপেক্টিভগুলো বোধহয় সবচেয়ে বড় আগে চেঞ্জ করা দরকার। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি মাহবুবা, আমি এসেছি জয়পুরহাট থেকে, একেবারে গ্রাসরুট লেভেলে কাজ করি। সেই অভিজ্ঞতা থেকে দু একটা বলি। সেটা হচ্ছে যে যেটা মানে এখানে আমরা উপস্থাপনা দেখলাম যে মানে সরকারের সেফটি নেটে আর কি আরো বেশি ফান্ড রাখা দরকার। কিন্তু আমরা যেটা দেখতেছি যে ক্ষমতাসীন দল যখন যিনি থাকেন, এই ফান্ডগুলো সাধারণত যে বিশেষ করে যে ল্যাকটেটিং মাদার বা ভিজিএফ, বয়স্ক ভাতা, ক্ষমতাসীন দলের লোকজনরা রাতারাতি এনজিও করে তারাই কিন্তু ফান্ডগুলো নিচ্ছে এই জায়গায়। এবং দেখা যাচ্ছে যে আমরা যে জেলায় কাজ করতেছি, আমি সেই জেলাটার যে ভিউটা বুঝবো, ওই চট্টগ্রামের একটা জায়গা থেকে একজন এনজিও এসে কিন্তু আমার এলাকার সিচুয়েশনটা কিন্তু আমি বুঝবে না, কিন্তু দেখা যাচ্ছে তারা রাতারাতি ফান্ড ওইভাবে নিয়ে অন্য একটা জেলা থেকে এসে তারা কাজ করছে। এবং এতে কিন্তু আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আদৌ যে এগিয়ে আসাটা সেটা কিন্তু ওইভাবে হচ্ছে না। এটা কিন্তু একটা ভাবার, এখানে কোথায় আসবে বিষয়টা আমি জানি না। আরেকটা বিষয় আমার যেটা আমি মনে করি যে একটা যেমন মানে ইয়েটা যেটা আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে কাজ করি, যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছি, করতে করতে একটা মিনিমাম জায়গা পর্যন্ত এনে তারপরে তো তাদেরকে আমরা ছেড়ে দেবো। ধপ করে দেখা যায় যে আমরা ফান্ড বন্ধ হয়ে গেল, কাজও বন্ধ হয়ে গেল, ওই পর্যন্ত তারা আবার পিছিয়ে গেল। এই যে বিষয়গুলো, আরেকটা জিনিস যে সরকারের অনেক কিছু সম্পদ আছে যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলোকে কোনো কাজে লাগানো হচ্ছে না। যেমন ওই ভাই বলতেছিলেন যে চাইল্ড কেয়ার করার আগে যে প্রতিষ্ঠানগুলো সরকার অলরেডি করেছে সেগুলোই তো ঠিক মতো চালাতে পারে না, তাহলে আবার নতুন নতুন প্রতিষ্ঠান করে কি হবে? এই বিষয়গুলোতে কিন্তু একটু খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। থ্যাংক ইউ মাহবুবা, থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি আপনার কাছে, এখানে নিচ্ছি এখান থেকে শেখে নেই, তারপর আমি রুরাল ডেভেলপমেন্ট পরিচালক ছিলাম, ওই অভিজ্ঞতা কিছুটা সম্মান চাই। এখন সোসাইটি বা হিউম্যান রাইটস এন্ড এডুকেশন সাথে জড়িত আমার ওই আগের অভিজ্ঞতা দিয়ে বলতেছি। এবং ওই পারপাস আমি আবার আমার 92 বাংলার বাণিজ্য আমার একটা আর্টিকেলও ছিল, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন না হলে সার্বিক উন্নয়ন অসম্ভব। আর ঋণ না নিয়ে বিনিয়োগ, ধরুন আজিজ মিশে সব এমনি তো অর্থনীতি করা যায়, এগুলো মানুষ করুন না, আপনি এগুলো আমি কিন্তু আসবো তো প্রসঙ্গ করলে আমাকে এখন আসতে আলোচনা দেখি। কারণ আপনারা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন যত পর্যন্ত অবকাঠামোতে দেখা যায় ইনফ্রাস্ট্রাকচার কত ভালো হয়েছে, কিন্তু পলিটিক্যাল ইকোনমিটা বেশি বের একসময় একসাথে একটা উপজেলার বেসিক এরিয়া করার কথা ছিল। আমার বর্তমান প্রধানমন্ত্রী হায়দার সরৌরি 61 জোন উনি স্টাবলিশ করুন বলছেন, এবং আমার পরে ট্রেনিতে একটা জোন করার পরিকল্পনা আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা যত কিছু এসডিজি পরিপূর্ণ করতে হলে পলিটিক্যাল ইকোনমি বাজেটে কমাতে হবে। পলিটিক্যাল ইকোনমিটা রাজনৈতিক স্বার্থে বেশি ব্যবহার হয়। আপনি উন্নয়নের কথা বলছেন, যেমন আপনি এখনই সময় বাড়তে যাচ্ছে, ওই বুয়েটে আমাদের ইঞ্জিনিয়ার এক্সপার্ট মেকিং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার একসাথে আমলে পাতাল রেলের কথা বলছে। ইসমাইল জহুরুল্লাহ তখন এক নাকি ছিল, জহুরুল্লাহ ভাই তখন কত গরিবের মেসি খাওয়া। আমাদের সময় খুব নাই, আপনি যদি সংক্ষেপ বলেন সবাইকে সময় দিতে পারবো। অনেকে এখানে হাত তুলেছেন, কাইন্ডলি প্লিজ। হ্যাঁ, আর 30 সেকেন্ডসের মধ্যে সবাইকে পিছন থেকে এখন যাই, আমরা পিছনে যাই। হ্যাঁ, সংক্ষিপ্ত মন্তব্য, আর যদি কারো কাছে প্রশ্ন থাকে পয়েন্টেড ভাবে তার কাছে প্রশ্ন করেন, আর যদি কোনো বিশেষ সুপারিশ থাকে সেটাও করবেন খুব সংক্ষেপে। হ্যাঁ, ধন্যবাদ। আমার নাম ডক্টর মুজাফফর আহমেদ, আমি আপনার একজন ফ্রিল্যান্স কনসালটেন্ট।
আমার প্রশ্নটা হলো আপনার লাস্টের যে ব্যাপারটা ছিল ইন্স্যুরেন্সের পরে, আমরা ডেভেলপমেন্ট সেক্টরে কিন্তু অনেক আপনার যে গবেষণা হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং সেখানে একটা সাজেশন অলওয়েজ ছিল যে আপনার এগ্রিকালচার সেক্টরে আপনার এবং ইয়েটা নিয়ে আসবে আর কি, আপনার ইন্স্যুরেন্সটা নিয়ে আসবে। কিন্তু অদ্যবধি কি কোথাও হয়েছে যে এগ্রিকালচার সেক্টরে যে ফার্মাররা এইভাবে সাফার করতেছে, এটা কিন্তু আমি এখনো দেখিনি। এবং বর্তমানে আসছে আরেকটা অ্যাড হয়েছে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন এবং কোভিং মেকানিজমস। আমি রিসেন্টলি আপনার এই যে সাউথ ওয়েস্টে ঘুরে আসছি, তো এদেরও কিন্তু কোনো আপনার সুরক্ষা নাই। সুরক্ষা কিন্তু আছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। সেই প্রশ্নে আমার কথা হলো এগ্রিকালচার সেক্টরে এখনো কেন আপনার এই যে ইন্স্যুরেন্সটা চালু হচ্ছে। আর সেকেন্ড পয়েন্টটা হলো, আমার মনে হয় ওই প্রশ্নটা আগেও এসেছে। আর সেকেন্ড পয়েন্টটা হলো পেনশন স্কিম কিন্তু আপনার সেফটি নেটের মধ্যে কেন ইনক্লুডেড? কারণ পেনশন স্কিম যারা পান, তারা সরকারি চাকরি করেছেন বা করেন, তারা কিন্তু আপনার ডিফারেন্ট আপনার, সেক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটা গভর্নমেন্ট বা আমাদের ইয়ে থেকে যাওয়া উচিত, যাতে করে আমরা করতে পারি। আর থার্ড প্রশ্ন হলো তথ্য উপাত্তের যে একটা অপ্রতুলতা, সে প্রসঙ্গ আসছে, কিন্তু আমাদের 50% কিন্তু মহিলা। এর মধ্যে কিন্তু আপনার এই 50%-এর যে একটা কন্ট্রিবিউশন টু দি জিডিপি, সেটা কতটা আপনার আজকে পর্যন্ত রিকগনিশন হচ্ছে বা হচ্ছে, এবং তাহলে কিন্তু আমাদের মনে হয় ওভারঅল একটা ডেভেলপমেন্ট হবে আর কি। সেটার জন্য কিন্তু আমাদের তথ্যগুলি আসা উচিত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। পিছনের ওখানে ওদেরকে ডাক, তারপর এই কোনায়। ধন্যবাদ। আমি ইসলামী শিশুতরণ পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, এসডিজির একটা প্রধান গোল এডুকেশন, আর এডুকেশনের রুট লেভেলটা হলো প্রাইমারি এডুকেশন। আমরা লক্ষ্য করে দেখতে পাই যে প্রাইমারি স্কুলে যখন টিচার নিয়োগটা হয়, তখন দেখা যাচ্ছে মেয়েদেরকে এইচএসসি লেভেল পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে, তারা সার্কুলারে অ্যাটেন্ড করতে পারতেছে, আর ছেলেদেরকে অনার্স লেভেল পর্যন্ত অথবা গ্রাজুয়েট লেভেল পর্যন্ত। এখানে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, যেটা ভাবার বিষয়। আরেকটা বিষয়, কোঠা, মুক্তিযুদ্ধ কোঠা একটা সময় পুত্র কন্যা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন নাতি কোঠাতেও চলে গেছে, যেখানে একদম কোনোভাবে পাস করতে পারলেই তারা নাতি কোটা দিয়ে টিচার সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারতেছে এবং তারাই নিয়োগ পাচ্ছে। আমার প্রশ্ন হলো যে এই অযোগ্য টিচার দিয়ে রুট লেভেলের এডুকেশনটাকে যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে এসডিজিটা কিভাবে সাকসেস হবে, এটাই আমার প্রশ্ন। নিশ্চয়ই কোয়ালিটি ট্রেনিং। রেফারেন্স হিসেবে ফরিদপুরের নাম এনেছেন একজন, আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমি ফরিদপুর থেকে আসছিলাম। আমার নাম মোহাম্মদ সিরাজি কবির খোকন। এখানে অক্সফামের প্রধান নির্বাহী আছেন, ফরিদপুরে সহায়তা করে থাকেন একটা সংগঠনকে রাসিম, আমি সেখানেও কাজ করি, এবং আমি ফরিদপুর সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের সেক্রেটারি। আমার প্রধান একটা অ্যাপিল যে এই সংস্কৃতির এতগুলো অর্থনীতির এতগুলো পেপার উত্থাপন করা হলো, ইদানিং তো বলাই হচ্ছে যে সবকিছুর পেছনে সংস্কৃতির প্রণোদনা লাগবে। সংস্কৃতি সংক্রান্ত একটা শব্দ এই কোনো একটা প্রবন্ধ অথবা লেখার মধ্যে নেই। অর্থনৈতিক প্রসঙ্গে আর একটা হলো যে আমি একটা জিনিস ভাগ বুঝি না, যে আমাদের একটা এলাকায়, আমাদের কয়েকটা গ্রামীণ এলাকায় কাজ করি, চরাঞ্চল অক্সফামের সঙ্গে কাজ করি, আর কোনো একটা জায়গার কথা বলছি, কোনো কাজের লোক পাওয়া যায় না, কিন্তু আবার সেখানে ইউনিয়ন পরিষদে কার্ড দেওয়ার সময় ভিজিয়ে সেখানে সেগুলো নেওয়ার জন্য লাইন পড়ে। তাহলে ভাগটা কোথায়? সেইটা আমি অর্থনীতির শিক্ষার্থী নই, আমার একটু বোঝার জন্য একটু কাছাকাছি হয়ে যাচ্ছে কথাটা, তবুও এটা আমার একটু জানা দরকার। আর সত্যি কথা যেটা, যে সবকিছু তো খেয়ে নিচ্ছে, যে ওই যে ভাই বলেছিলেন কে খেয়ে নিচ্ছে, আমরা সবাই জানি সেই শব্দটা, কে খেয়ে নিচ্ছে, সেই দুর্বৃত্তকে আমরা সবাই জানি, দুর্নীতি। এই দুর্নীতি শব্দটার কোথাও একটা ভালো কোথাও মানে সেই রেফারেন্সটা দেওয়া হয়নি। আর হলো যে এটা আমার শেষ প্রশ্ন, এটা প্রশ্ন যে আমরা খুব সাম্প্রতিক কথা বলছি, এখনকার অর্থনীতি নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের যে ম্যানল্যান্ড রেশিও, যে অন্যান্য সম্পদের সঙ্গে মানুষের যে রেশিও, সেই রেশিওটা কোথায় গিয়ে ঠেকবে আগামী 5 বছরে? আমাদের এখনকার সমীক্ষাগুলো কি সেই জায়গাগুলোকে ধরে করা? যদি সেই জায়গাগুলোকে ধরে করা হয়, আমরা কি পেছনে মনে রেখেছি? আমি একটা প্রশ্ন করতে চাই, এবং আমি একটা টাস্ক সবাইকে বিনীতভাবে আমি দিতে চাই, একটা টাস্ক, যে গত 20 বছর
সরকারের ফ্যামিলি প্ল্যানিং দপ্তর কি করেছে আপনারা গবেষণা এখানে যারা করেন তারা একটু জেনে দেখবেন কি যে গত 20 বছর ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট কি করেছে এই দেশে? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার অনেক আপনার পাশে কিছু একজন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, সে নারী বলে হয়তো বা আপনার সাথে প্রতিযোগিতা পারেনি, আপনি তাড়াতাড়ি করে মাইক্রোফোনটা নিয়ে নিচ্ছিলেন। আমার নাম মনিরানী দাস, আমি বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সাথে আছি। দীর্ঘদিন আন্দোলন করে কিন্তু আমরা জাতীয় বাজেটে কিন্তু আমরা যে এই অর্থটা কিন্তু আদায় করতে পেরেছি 2010 সাল থেকে নিয়ে 2016 সাল পর্যন্ত। কিন্তু আমাদের এই দলিত জনগোষ্ঠীর এবং হরিজন জনগোষ্ঠী বেদের জন্য যে হাউজিং এ যে টাকাটা কোন খাতে খরচ হয়েছে আজও কিন্তু আমরা সেই উত্তরটা এখনো পাই নাই। সেই জন্য আমি এসডিজির কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা একটু দেখুন এই জনগোষ্ঠী মান উন্নয়নের জন্য এবং এই যে অর্থনৈতিক টাকাটা কোন খাতে যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা যদি আপনারা যদি দয়া করে যদি এটা যদি তদন্ত করে যদি আমাদেরকে যদি দিতে পারেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। এবং এই দলিত জনগোষ্ঠী যে যুবকরা যারা লেখাপড়া করে এখন পর্যন্ত বেকার হয়ে যে জীবনযাপন কাটাচ্ছে তাদের জন্য যদি আপনারা একটু সুখ সুবিধা করে দেন তাহলে আপনাদের জন্য আমাদের জন্য অনেক ভালো হবে। এবং নারীরা আরো বেশি অবহেলিত, যেভাবে আমাদের মধ্যে বাল্য বিবাহ প্রসঙ্গত অনেক বেশি, যে 12-13 বছরে মেয়েদের বিয়ে হয়ে যায়। তো সেই জন্য যারা বাল্য বিবাহ নিয়ে কাজ করে এবং যে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কাজ করে তাদের উদ্দেশ্য বলবো তারা যেন এই জনগোষ্ঠী দিকে এগিয়ে আসেন এবং তাদেরকে সাথে নিয়ে যেত কাজ করে। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এখানে আমি একজনকে প্রমিস করেছিলাম অনেকক্ষণ ধরে। আচ্ছা মা, ওটা হয়ে গেলে এখানে দিয়ে কেমন? আমি একটা প্রসঙ্গ তুলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এনজিওদের অনেক ভূমিকা আছে, বিশেষ করে মাইক্রো ফিন্যান্সের ব্যাপারটা নিয়ে। তো এই বিষয়টা কিন্তু এখানে উঠে আসেনি। তো এই ব্যাপারে কিন্তু এসডিজির গোলসে একটা জায়গায় এবং প্যাকেটের জায়গায় মেনশন আছে। এই ব্যাপারটা আমি একটু জানতে চাই। আমার পেছনে যে বন্ধুটা অত্যন্ত তির্যক স্বরে বলছিলেন যে ফ্যামিলি প্ল্যানিং এদেশে কি করেছে, আমি ফ্যামিলি প্ল্যানিং একজন ডাইরেক্টর ছিলাম, ওখানে এনজিওর সঙ্গে সম্পৃক্ত। আমি বলতে চাই বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশের লোকসংখ্যা ছিল 7.5 কোটি আর পাকিস্তান ছিল 4 কোটি। এখন বাংলাদেশের 16 বা 16.5 কোটি আর পাকিস্তানের হচ্ছে 23 কোটি। এটি হলো উত্তর। ধন্যবাদ। এই আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী নিবেদন করি এবং আরেকটা আমি ট্রাইবেলের যে করি। আমার প্রশ্ন হলো যে প্রথম বক্তা যেটা বলে গেছেন এক্সট্রিম ফরওয়ার্ড বিষয়ে, এখানে যে আমরা এসডিজি পৌঁছানোর জন্য যে চরম দরিদ্রতাকে আমরা যে পৌঁছাতে চাই, সেক্ষেত্রে আসলে এই ডিফিনিশনটা আসলে আমার কাছে মনে হয় যে চরম দরিদ্র এগুলো যদি ডিফিনিশনটা করা হয় যে ওভারঅল, তাহলে সবাইকে ওই লেভেলটা বোঝাবে। কিন্তু ওখানে ওর ভিতরে আরো ডিফিনিশন স্পেসিফিক করা দরকার। কারণ চরম দরিদ্রতা যাদেরকে বোঝানো হয় তাদের ক্ষেত্রে আরো চরম আছে, তাদের জন্য যে মেকানিজমটা থাকতে হবে। তাছাড়া ওরা ওইভাবে বললে ওখানে পৌঁছানো যাবে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, যারা আদিবাসী, যারা প্রতিবন্ধী, তারা ওই চরম দরিদ্রতা বলতে যদি তাদেরকে বোঝায় ওভারঅল, তাহলে অনেক ওখানে ওই গ্রুপের মধ্যে অনেকেই সুবিধা বেশি পাবে, অনেকে সুবিধা পাবে। আমি চাই স্পেসিফিক যে দরিদ্রতাকে আরো স্পেসিফিক করা যায় কিনা, আর ইন্ডিভিজুয়াল করা যায় কিনা, গ্রুপ ওয়াইজ করা যায় কিনা, লেভেল ওয়াইজ করা যায় কিনা, সেটা এক্সেলেন্ট। ওই কোণে আমি অনেকক্ষণ ধরে অনেকে আমি প্রমিস করেছি। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি একটু পরিচয়। আমার নাম খোকন কান্তি নাথ, আমি এসেছি চট্টগ্রাম থেকে। আমি বিডিআরএম এর চট্টগ্রামের সেক্রেটারি। আমি জানতে চাই যে আমাদের 1 নম্বর যে গোল যেটা, সেটা দরিদ্র বিলোপ আর ক্ষুধা মুক্তি সুস্বাস্থ্য 3 নম্বর,
আর একটা হচ্ছে আপনার মানসম্মত শিক্ষা, আর একটা আছে আপনার অসমতা হ্রাস। এই সবের ব্যাপারে যদি আমাদের অর্জন করতে হয়, তাহলে আমাদের প্রথমে আমাদের এখানে যে আলোচনা, যে কর্মসংস্থান, পর্যাপ্ত পরিমাণ যদি কর্মসংস্থান না হয় এবং সেটা যদি তৃণমূল পর্যায়ের লোকদের, যেগুলোকে আমরা এখন পিছিয়ে পড়া, যাদেরকে না নিয়ে আমরা এগুলো অর্জন করতে পারবো না বলে প্রমিস করছি এবং সবসময় করে যাচ্ছি, সরকার এবং আমরা করে যাচ্ছি এই সমাজ, তাহলে আমরা এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা যদি সংগঠিত করতে না পারি, তাহলে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব? আমি সেখানে এটা এই এসডিজি বাস্তবায়নের জন্য এই ক্ষেত্রে আমি আরেকটা ভূমিকা যেটা উপেক্ষিত হয়েছে, সেটা হচ্ছে কোঅপারেটিভ সেক্টর। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সবাই যে এই কোঅপারেটিভ সেক্টরে আমাদের দক্ষিণ কোরিয়া এবং কানাডা যে কোঅপারেটিভ সেক্টরকে এগিয়ে নিয়ে গিয়ে তাদের যে গোল অর্জন করার জন্য অনেক দূর এগিয়ে গিয়েছে। সেক্ষেত্রে তাদের দৈনন্দিন এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে টেনে এনে দৈনন্দিন মান উন্নয়ন সবকিছুতে তারা এগিয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে বর্তমান খুব দ্রুতভাবে এগিয়ে যাচ্ছে নেপাল। আমরা কিভাবে এই একটা সেক্টরকে আমরা উপেক্ষা করে এবং এই সেক্টরকে ধ্বংস করে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, সেটা প্রশ্ন রাখতে চাই। আর একটা কথা হচ্ছে, আমার দরিদ্র করার জন্য সরকার যে চ্যালেঞ্জ নিয়েছে, আমার দরিদ্র দূরীকরণ করতে আমি পারবো, সেখানে আমাকে সরকার এবং এনজিও কখনো আমার সেই দারিদ্র দূরীকরণে সহায়ক হবে, কিন্তু বাস্তবিক সেটা সম্ভবপর হবে না। সেক্ষেত্রে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। কেন সরকার এই ব্যাপারে দৃষ্টি দিচ্ছে না বা আমার সোশ্যাল সিটিজেন এই ব্যাপারে প্রেশার করছে না, আমি সেই ব্যাপারে একটু জানতে চাই। ধন্যবাদ। বলা যাবে? আমার নাম জামিল আহমেদ চৌধুরী, আমি সিলেট থেকে আসি। আসলে আজকে সকালের অনুষ্ঠানে দেখলাম যে 3টা ডিস্ট্রিক্ট খুব পিছিয়ে পড়েছে, এর মধ্যে একটা সিলেট। এই যে ব্যাপারটা, এটা আমাদের বোধগম্য নয়, কারণ সরকার চায় সবাইকে সমানভাবে তুলে আনতে। এই ব্যাপারে এসডিজিতে আপনাদের প্রস্তাবনাতে কি এটাকে বলা হবে এদেরকে একটু বেশি প্রাধান্য দিয়ে এদের যেসব জায়গায় মানে পৌঁছাতে পারে না সেই জায়গায় মানে যাতে এরা ইম্পর্টেন্স দেয়, বেশি ইয়ে করে দেয়, এই সাজেশনটা আমার থাকবে। রিজিওনাল ইমব্যালেন্সটা আছে। আমি প্লিজ 20 সেকেন্ড আমি শুধু প্রশ্নটা 19 18 প্লিজ। আমি মোহাম্মদ মহরম হোসেন, নির্বাহী পরিচালক, ডিএনএস বাংলাদেশ, পাবনা থেকে আসছি। আমার প্রশ্ন হচ্ছে যে ইউনিভার্সিটি কলেজে জব ফেয়ার করে, এসডিজিতে এটা অন্তর্ভুক্ত করা যায় কিনা, কর্মসংস্থানের জব ফেয়ার, এটা আমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্র ছাড়া এসডিজি বাস্তবায়ন করা যাবে কিনা। আমরা এই মুহূর্তে দেখছি যে আমাদের দেশে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ছে এবং আপনাদের এই সম্মেলনের স্লোগান হচ্ছে কাউকে পেছনে রাখা যাবে না, কিন্তু আমাদের পলিটিক্স এখন ইনক্লুসিভ না, অনেকে পেছনে রেখে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এসডিজি যারা বানালো সেই জাতিসংঘের ভিতরে গণতন্ত্র কতটুকু আছে, সুতরাং জাতিসংঘের রিফর্ম ছাড়া কিভাবে এসডিজি বাস্তবায়ন করা যাবে? আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি, আমি একটুটে কথা বলবো। আমি মোহাম্মদ শাহাদত আলী মুন্সি, পাবনা জেলা সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ উপজেলা জেলা কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমিতির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। আমি বলতে চাই যে আমিও মানুষ, একজন আমার সহকর্মী যে সদস্য সেও মানুষ। অনেক এনজিও, আমি স্বনির্ভর বাংলাদেশ 1978 সালে মাহবুব আলম চাষির সঙ্গে স্বনির্ভর বাংলাদেশে কাজ করছি। এই জন্য এনজিওর কিছু কথা বলতেছি, আপনি হয়তো ভুল হলে ক্ষমা করবেন। অনেক অফিসার আর একটা পিওন, এই জিনিস একটু বিবেচনা করে আমরা চলি, এটাই অবশ্যই। আমি প্রফেসর হান্নানা বেগম। আমাদের অর্থনৈতিক বাস্তবায়নের জন্য অবশ্যই রাজনীতি ছাড়া এটা সম্ভব নয়, যদিও বা আমাদের এর মধ্যে হয়তো আসে না মনে হয়। আমার কাছে মনে হচ্ছে আমরা একটু গুরুত্ব দিতে পারি রাজনৈতিক দলের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো তারা যখন দেবেন তখন তারা যে কমিটমেন্ট করবেন সেখানে যাতে পরিসংখ্যানগত কমিটমেন্ট করেন, যাতে আমরা জবাবদিহিতা নিতে পারি। দ্বিতীয়ত, এখানে উল্লেখ না থাকলেও স্থানীয় সরকার, সমস্ত কিছুর জন্য আমরা স্থানীয় সরকারের কাছে চাইব বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না। নারী নির্যাতন হচ্ছে, নারী মারা যাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, আমাদের স্থানীয় সরকারের কাছে আমরা জবাবটা চাইব।
কোন কালে 3 বছর পরে বিচার হবে সে তো হবেই, কিন্তু আমরা তো স্থানীয় সরকারের কোনো ভূমিকা দেখছি না। আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের আলাদা। ধন্যবাদ। যাদেরকে প্রশ্ন করা হয়েছে তাদের একটু আচ্ছা, আপনারা কি লাঞ্চ খাবেন না নাকি আলোচনায় চালিয়ে যাবেন? নাস্তা করা শুনুন, হ্যাঁ দেখেন লাঞ্চের টাইম হচ্ছে, আমাকে ফোন করছে। হ্যাঁ তো কিছু আচ্ছা, ঢাকার বাইরে থেকে যারা এসেছে তাদের দুজনকে বলবো, একজন মহিলা একজন পুরুষ। আপনি বলেন আর তারপর আরেকজন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার সাফিয়া খান, নারী অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক, যশোর থেকে এসেছি। আমার একটাই প্রশ্ন, জানি না ভুল হবে কিনা, যে আমরা আসলে বৈষম্য নারীরা এখনো যে আমরা আসলে পিছিয়ে আছি। আমরা চাচ্ছি যে সকল ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে যাতে আমরা সংরক্ষিত চাই না, আমরা আমাদের যাতে সংরক্ষিত থেকে রক্ষা করা যায় সেই বিষয়টা। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদ। এসডিজি যে জিনিসগুলো আছে, আমরা দারিদ্র্যকে সংজ্ঞায়িত করার জন্য যেটা আমরা ইনকাম পভার্টি আমরা বিবেচনা করি, যে নন ইনকাম পভার্টি গুলো এগুলো ইনক্লুড করে সার্বিকভাবে হলিস্টিক একটা ভিউ পয়েন্ট থেকে আমরা দারিদ্র্যকে অ্যাড্রেস করতে পারি, এই ব্যাপারে কোনো ইয়া আছে কিনা। কারণ নন ইনকাম পভার্টি দ্বারা কিন্তু মানুষ অনেক বঞ্চিত হয়। ওই বঞ্চনাকে অ্যাড্রেস করার জন্য বৃহত্তর পরিসরে দারিদ্র্যকে অ্যাড্রেস করতে পারি কিনা, এই ব্যাপারে আমাদের আপনাদের ভাবনা রাখতে হবে। ধন্যবাদ। আমার নাম মাহিউল কাদি, আমি হোপ ফর দ্য ফরেস্ট সংস্থায় নির্বাহী পরিচালক হিসেবে আছি। এই সংস্থাটা হচ্ছে আশা মাইক্রো ফাইন্যান্সের একটা সিস্টার কনসার্ন। আমরা এন্টারপ্রেনিয়ার্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি এবং আমাদের প্রায়োরিটি থাকে গ্রামের অবহেলিত নারী এবং বিশেষ করে কিশোরী। আপনারা শুনে খুশি হবেন, আমরা রিসেন্ট কাজ করতেছি লো কস্ট স্ট্যান্ডিং ন্যাপকিন এন্টারপ্রেনিয়ার্স, একটা আমাদের টার্গেট আছে অ্যাক্রস দ্য কান্ট্রি। এবং আমরা ঠোঙ্গা এন্টারপ্রেনিয়ার্স তৈরি করতেছি, যেটাকে বলি আমরা মম এন্টারপ্রেনিয়ার্স। আমার প্রশ্ন হচ্ছে, ডিসক্রিপশনে দেওয়ার কারণ হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা ডোনার নির্ভর হয়ে গেছি, আমরা কেন ইনভেস্টরের কাছে যাচ্ছি না? বাট ইনভেস্টরের কাছে যখন যাচ্ছি, দে আর রিলাক্টেড টু শেয়ার উইথ আস। আমরা কিভাবে এইটাকে পারসিউ করতে পারি? আমরা যত কথা শুনলাম এত কিছু লাগবে না, আমরা যদি পভার্টি রিডাকশন করতে পারি, দেন সবার এম্পাওয়ারমেন্ট হয়ে যাবে, দেন আমরা কিন্তু আলটিমেট গোলে পৌঁছে যাবো। থ্যাংক ইউ। এখন যাদেরকে প্রশ্ন করা হয়েছে তাদেরকে একটু বোধহয় একটুখানি সুযোগ দেওয়া উচিত। একদম প্রথম থেকে শুরু করি, খুব ছোট্ট করি। ধন্যবাদ। একটা স্পেসিফিক প্রশ্ন ছিল আপনার কাছ থেকে, সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেটে কেন কত পার্সেন্ট আছে? আমাদের 2017 সালের যে বাজেট আছে সেখানে 33,000 কোটি টাকা হচ্ছে টোটাল সেফটি নেট বাজেট। তার মধ্যে পেনশন আছে হচ্ছে আপনার 16,915 কোটি টাকা। সো আমি সেফটি নেট বাজেটেরও অলমোস্ট 50% আপনার সরকার রেখেছেন, সেটা হচ্ছে পেনশনের জন্য। বাকি যে 50% সেটাও অন্যান্য যে মন্ত্রণালয়গুলি আছে তাদের যে বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে অ্যালোকেশন আছে। মিনিস্ট্রি অফ ফিনান্স একটা সোশ্যাল সেফটি নেট বাজেট ডিটেল প্রতি বছরই পাবলিশ করেন, সেখানে আমরা যদি দেখি ওই বরাদ্দগুলি আমরা একদম ডিটেল দেখতে পাবো। তো আমাদের একটা বড় কনসার্ন ছিল যে সেফটি নেটের একটা বড় অংশ অবশ্যই পেনশন, কারণ সরকারের যারা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী কর্মচারী আছেন তারা অবশ্যই দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, তাদের জন্য পেনশন প্রয়োজন আছে অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর বাইরে যে অন্যান্য খাতগুলি আছে সেইগুলো অনেকটা প্রয়োজনীয়। ধন্যবাদ। আসলে প্রশ্ন তো খুব কম, মন্তব্য এবং মন্তব্য সমৃদ্ধি করেছে পুরো আলোচনাকে। অবশ্যই এই সংক্ষিপ্ত সময়ে কারো আলোচনায় কিন্তু আমাদের কারোই মনে হয় না যে সন্তুষ্টি নিয়ে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। করলে অনেকগুলো চলে আসতো, বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক দলের বিভিন্ন প্রশ্নের কথা যেগুলো বলা হয়েছে। যেটা বলা হয়েছে ভিআইপি, আমার কাছে প্রশ্ন ছিল যে ভিআইপি মর্যাদা আসলে শ্রমিক হিসাবে কিন্তু ভিআইপি মর্যাদা আমি মনে করি ওইভাবে সংজ্ঞায়িত করার দরকার নেই। আসলে বাংলাদেশের সংবিধান কাউকে ভিআইপি মর্যাদা দেওয়া দিতে পারে কিনা আমার একটা সন্দেহ আছে, প্রশ্ন আমি সবসময় করি। আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে ভিআইপি সংস্কৃতির কারণে শ্রমজীবী মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়, যেটা আমি রিক্সাওয়ালাদের কথা বলেছি, বা শহর থেকে দূরে সরে যায়, বাংলাদেশের সমস্ত
ঢাকার আরবান প্ল্যান নিয়ে অনেক সিভিল সোসাইটির লোকজনের কথা বলে, কিন্তু সমস্ত আরবান প্ল্যানিংই হচ্ছে বড়জন মধ্যবিত্তদের থাকার জন্য। শহরের এমন কোনো পরিকল্পনা নেই যে ওই শহরটা চালু রাখতে হলে, ওই শহরের জীবনযাত্রা চালু রাখতে হলে কতজন শ্রমজীবী মানুষকে ওই শহরে থাকতে হবে এবং তাদের বাসস্থানের কি হবে, এটি নেই। সুতরাং ভিআইপি সংস্কৃতির কারণে প্রথমত ভিআইপি সংস্কৃতি অবৈধ বাংলাদেশ সংবিধানে, বাংলাদেশের সংবিধান কাউকে ভিআইপি বলা যায় না। আর যদি আমি শুধু দুইটাই বলতে চাই, সিআইপি ভিআইপি দ্বারা একটা শর্ত থাকতে হবে সে কতখানি মানবাধিকার এবং শ্রমিকদের আপনার এই যে ডিজির ভিত্তিতে বা বাংলাদেশ সংবিধান ভিত্তিতে মর্যাদা অধিকার সুরক্ষা দেয়। আমরা অনেক বড় বড় ব্যবসায়ীদের নাম শুনি, তাদের সঙ্গে শ্রদ্ধা জানাই আমরা অনেক সময়, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখি না যে তার ওখানে আসলে শ্রমিকদের মর্যাদা এবং অধিকার এবং শ্রমণ কাজ নিশ্চিত হচ্ছে কিনা, এক। আর দুই হচ্ছে ভিআইপি সংস্কৃতির কারণে যারা বাইরে চলে যায় তাদের সুরক্ষা দিতে হবে। ধন্যবাদ। আমি চেষ্টা করবো, যদিও একটা প্রশ্ন আমার প্রতি করা হচ্ছে, যেটা আমি সেখানে বক্তব্য সীমিত রাখার চেষ্টা করবো। প্রথমে বলেছেন যে এগ্রিকালচার, আমি ইন্স্যুরেন্সের, আমি যেটা বলতে চাই যে আমি প্রথমে বলেছি এগ্রিকালচার মানে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা খুবই একটা নেগলেক্টেড সেক্টর ছিল এবং এখন সেখানে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ইন্স্যুরেন্সের যে অ্যাওয়ারনেসটা এতই কম। আমি আজকে এসে বুঝতে পারলাম যে আমরা যে মার্কেট লিডার হিসেবে আমরা যে 2 বছর ধরে এত বড় একটা কাজ করছি, অনেকেই হয়তো জানেন না। এগ্রিকালচার ইন্স্যুরেন্স অবশ্যই আমরা দিচ্ছি। আমরা আপনারা জেনে খুশি হবেন, 2 বছর ধরে আমরা একটা পাইলট প্রজেক্ট এবং বাংলাদেশের প্রথম পাইলট প্রজেক্ট আমরা নিয়েছি ডাইফসি, যেখানে আমরা ওয়েদার বেসড ইন্ডেক্স ইন্স্যুরেন্স দিচ্ছি আমাদের ফার্মারদেরকে। যদি এটা হচ্ছে এক্সেস রেইনফল এবং এক্সেস টেম্পারেচার, যদি 5 দিনের বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু সেটার অ্যামাউন্টটা পাচ্ছে এবং এটা কিন্তু আপনারা জেনে খুশি হবেন। আমরা এই বছরের শুরুতে চিতলমারিতে একটা ক্লেম দিয়েছি, মানে কয়েকটা ক্লেম দিয়েছি, যেখানে কৃষকরা জানতেনই না যে তাদেরকে ক্লেম দেওয়া হবে এবং তারা খুবই খুশি হয়েছে যে চাওয়ার আগেই যে তাদের কাছে ক্লেমটা এসছে। এখানে টেকনোলজি ইজ এ ফ্যাক্টর। আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আমরা শিখছি কিভাবে আমাদের ওয়েদার ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি এবং আপনারা জেনে খুশি হবেন এই মাসের 14 তারিখে আমরা 1000 কৃষককে আমরা তাদের ক্লেম দিচ্ছি। তো আপনারা, আমার মনে হয় এই দুঃখটা মনে না থাকা উচিত যে এগ্রিকালচার নিয়ে কাজ হচ্ছে না, প্রাইভেট সেক্টর থেকে অনেক কাজ হচ্ছে। আরেকটা হচ্ছে যে জেন্ডার মানে কোয়ালিটি অফ এডুকেশন একজন বলেছেন, আমি কিন্তু একটা জিনিস বলতে আসলে খেয়াল করিনি যে ট্রেনিং অফ ট্রেনার্স, টিওটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ক্লাসকে আমরা স্কিল ট্রেনিংটা করে সেটাকে আমরা ক্যাসকেড ডাউন করতে হবে, তাহলেই কিন্তু টিচার্স এবং এই যে আমাদের ডিফারেন্টলি এবল পার্সন, যেমন যাদেরকে আমরা ডিসেবল বলি, তারাও কিন্তু অনেক কাজ করছেন তাদেরকে ট্রেনিংয়ে। তারা কিন্তু অনেক কাপড় বানাচ্ছেন, অনলাইনে তারা অনেক কাজ করছেন, কম্পিউটারে বসে কাজ করছেন, সেই জায়গাগুলি একটা হচ্ছে। আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন পার্সপেক্টিভ চেঞ্জ করাটা, আমার মনে হয় আপনি একটা ঠিকই বলেছেন যে থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স, অ্যাকচুয়ালি কিন্তু থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্সে বাংলাদেশে একটা সামান্য একটা 20,000 টাকার এই বেশি কিন্তু পাওয়া যায় না। So আসলে we have to do a comprehensive insurance policy. There are some insurance companies হয়তো তারা ক্লেমটা দেয় না, এর জন্য হয়তো আমাদের নেগেটিভ, যারা আমরা ভালো কাজ করছি এবং আমরা ক্লেম দিচ্ছি তাদের কথাটা কিন্তু আসে না। তো আমার মনে হয় পার্সপেক্টিভটা এমন হওয়া উচিত যে ইন্স্যুরেন্সের অ্যাওয়ারনেস, ইন্স্যুরেন্সের চাহিদাটা আরো বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে এবং পজিটিভলি কাজ করতে হবে, তাহলে আমার মনে হয় এইটা সম্ভব হবে। একটু ক্লারিফিকেশন, কয়েকটা জিনিস অনেকেই উল্লেখ করেছেন আমরা কেন এই সেশনে তুলে আনলাম না, এবং কয়েকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু সেগুলো আমি বলছি, যেমন ধরুন সংস্কৃতির কথা বলেছেন, শিক্ষার মান তার বলেছেন, তারপর দুর্নীতি, গণতন্ত্র ইত্যাদি, ইনক্লুসিভ ডেমোক্রেসি ইত্যাদি বলেছেন। আমাদের কিন্তু 4টা সেশন প্যারালালি চলছে, সমান্তরালভাবে চলছে, এবং একটা সোশ্যাল সামাজিক একটা সেশন আছে, সেখানে এই যে শিক্ষার মান, নারী অধিকার এখানেও আছে, অর্থনীতির সাথে জড়িত আছে, কিন্তু ওখানে আরো বিস্তারিত আলোচনা এবং সংস্কৃতির বিষয়টা অবশ্যই ওখানে আলোচিত হয়েছে, আরো বড় সেশন। এবং আমরা ওখানে মূল সেশনটা যেখানে হলো সকালে ওখানেই রেখেছিলাম, কারণ ওখানে বেশি আগ্রহ মানুষের, তো সেখানে নিশ্চয়ই এগুলি আলোচিত হয়েছে। আরেকটা বিষয় যে গণতন্ত্র এবং
অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলেছেন, সুশাসনের কথা, দুর্নীতির কথা। এটা এখানে আসেনি, কিন্তু এখানে এটার জন্য কিন্তু আমাদের আরেকটা সেশন আছে। এবং আপনারা সবাই জানেন যে এসডিজি 16 যেটা, সেখানে কিন্তু এই সুশাসন এবং গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ইত্যাদি কথা এবং শক্তিশালী প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে এটা ছাড়া অন্য যে অ্যাচিভমেন্টগুলো, অন্য যে অর্জনগুলো, এখানে যদি অর্জনটা না হয় তাহলে সব কিন্তু ধ্বংস করে যাবে। তো সেই গুরুত্বটা আমরা জানি, কিন্তু আমরা যেহেতু আলোচনার আসলে ক্ষেত্রটা আমরা সীমিত করে রেখেছিলাম, সেজন্য আমরা আলোচনা করতে পারিনি। আমরা অনেকেই চলে গেছি, তারপরে বলবো যে আমি আমার প্রেজেন্টেশনের সময় 6 মিনিটে শেষ করেছি, এবার একটু 1 মিনিট বেশি নেব আপনাদের কাছে। সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ একটা ডিজাস্টার প্রন এরিয়া, এবং ডিজাস্টার সবচেয়ে বেশি ক্ষতি করে দরিদ্র মানুষকে, বিশেষ করে চরের মানুষকে। আমি কেন ইন্স্যুরেন্সের কথাটা সেখানে বলেছিলাম, আবার চলে গেলেন। আমরা এমন একটা প্রোডাক্ট তৈরি করেছি সিরাজগঞ্জের চরের মধ্যে, এখন চরের মধ্যে বসবাস করে 10টা গ্রামের মানুষ, বন্যা অনেক বড় বন্যা আসলেও কিন্তু তারা কনফিডেন্ট থাকে এই কারণে তারা জানে যে বন্যা যদি এই মাত্রায় যায়, নেক্সট ডে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সো আমরা এই মডেলটা তৈরি করেছি এই কারণে, যে এই মডেলটা যে সরকার নিয়ে তার যে সোশ্যাল সিকিউরিটির মধ্যে এটা নিতে পারে, তাহলে কিন্তু এই দরিদ্র মানুষগুলো যারা এইসব অঞ্চলে বসবাস করে তারা কনফিডেন্টলি তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এবং আমরা এই জায়গাটা একটা জিনিস বলি যে আমরা যে কৃষিতে করিনি কেন, বা আমরা করেছি যে এটা লেবার ওয়েজেস নিয়ে করেছি, কারণ আমরা দেখি 70% মানুষের কিন্তু জমি নাই, তারা কিন্তু কৃষক বলি আমরা, কিন্তু আসলে কৃষি শ্রমিক তারা। এই শ্রমিকদের কিন্তু যখন বন্যা হয় তাদের কিন্তু ওয়েজেসটা, ডে ওয়েজেসটা বন্ধ হয়ে যায়। আমরা কিন্তু এই ডে ওয়েজকে ধরেই কিন্তু এই মডেলটা তৈরি করেছি, এবং আমরা সরকারের সাথে কথা বলছি, ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে, যে তারা যেন এই মডেলটাকে এইসব অঞ্চলের জন্য বাস্তবায়ন করতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের লাইভ স্টক ক্ষেত্রে অনেক ডেভেলপ করেছে। আমি আমার কথার মধ্যে বলার চেষ্টা করেছিলাম সংক্ষিপ্ত আকারে। সরকার কিন্তু যেটা বলেছে, মহাজির ভাই বলেছিলেন যে সরকার কিন্তু অবকাঠামো তৈরি করে মানুষের কাছে নিয়ে যায়। 200 কোটি টাকার স্পেশাল একটা ড্রাইভ আছে, 200 কোটি টাকা দিয়েছে সরকার লাইভ স্টক এটাকে সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, বিশেষ করে দরিদ্র মানুষের এন্টারপ্রেনারশিপ তৈরি করার জন্য। আমরা কয়েক টাকা মানুষের কাছে গিয়েছি। আমরা রংপুর অঞ্চলে কিছু নারী এন্টারপ্রেনার তৈরি করেছি, এবং তাদেরকে যেহেতু তাদেরকে একটা সংগঠন তৈরি করে দিয়েছি, তাদেরকে আইসিটি সেক্টরের সাথে লিঙ্ক করেছি, তারা কিন্তু অনেক বেশি আওয়াজ তুলে অন্তত 1 কোটি টাকার মধ্যে, 200 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকার ভাগটা তারা পেয়েছে, প্রায় 40 জন নারী। তো এই যে একটা জায়গা, একটা মডেল তৈরি করা হচ্ছে, এটা কিন্তু আওয়াজ তুলতে হবে, সংগঠন তৈরি করতে হবে। আর আমরা নিজেরাও কিন্তু বৈষম্য, এই অর্থনৈতিক বৈষম্য তৈরি করি। আমরা যারা বাড়িতে এখানে চাকরি করি বিভিন্ন জায়গায় বা বাইরে কাজ করি, আমরা মাসের শেষে যে বেতন পাই, আমার বাড়িতে যিনি সহায়তা করেন, যে হাউস ওয়ার্কার আসে সহায়তা করেন, তাকে কয় টাকা বেতন দেই? আমার যদি এক কাজকে কোথায় 50,000 টাকা বেতন পাই, আর আমার কাজে যে বাড়িতে আসে যে মেয়েটা বা ছেলেটা কাজ করছে, তাকে আমি 2000 টাকা 1000 দেওয়ার সময় আমরা চিন্তা করি, সে তো আমার বেতনের অন্তত 30% ইনকাম ডিজার্ভ করে। যদি আমি বৈষম্য কমাতে চাই, তাহলে ওই জায়গাটা কিন্তু আমরা নিজেরাও কিন্তু করি না, আমরা শুধু সরকারকে বা বিভিন্ন জায়গাকে অ্যাকাউন্টেবল করি। আমাদেরকে নিজেদেরকে কিন্তু অনেক জায়গায় অ্যাকাউন্টেবল হতে হবে যে আমাদের মাধ্যমে কোনো বৈষম্য তৈরি হচ্ছে কিনা। এবং সবচেয়ে বড় কথা মাইন্ডসেটটা তৈরি করতে হবে। আমাদের ছোটবেলা থেকে পড়ানো হচ্ছে যে দরিদ্র কেন হয়, কারণ সে অলস। একজন দরিদ্রকে দেখাতে পারবো আমরা যে অলস, সে কাজ করে না, দিনে 8 ঘন্টা কাজ করে না, তারপরে তার বেতন, তার জীবন দিন শেষে সে খেতে পারে না। আর আমি কিন্তু 8 ঘন্টা কাজ করি বা না করি, মাসের শেষে কিন্তু আমার একটা অ্যামাউন্ট আসে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ওয়েজ অফ ওয়ার্কিং মধ্যে, যে একজন বলে গেছিলেন যে পিওন এবং ইডির মধ্যে তফাৎ কেন, এই জায়গাগুলো কিন্তু ভাবনার জায়গা আছে। যদি আমরা বৈষম্য কমাতে চাই, ম্যাক্রো লেভেলে বৈষম্য আমরা খুব সহজে ধরতে পারি, মাইক্রো লেভেলের হাউসের লেভেলে যে বৈষম্যগুলো আছে সেগুলো জায়গায় কিন্তু আমাদের ভাবনা অনেক সুযোগ আছে, এবং আমি মনে করি যে এই জায়গাগুলো নিয়েও ভাবতে হবে আমাদের সকলকে। ধন্যবাদ। খুব স্পেসিফিক কোয়েশ্চেন আমার কাছে ছিল না, বাট একটা কোয়েশ্চেন ছিল সিএসআর রিলেটেড ইস্যুতে। বাট তার আগে আমি একটু ভিআইপি এন্ড সিএপি এর ব্যাপারে কথা বলতে চাই। একজন খুব চমৎকার করে বলেছেন যে ব্যবসায়ীরা ভিআইপি এবং সিএপি পায়, কিন্তু ওয়াই নট ফর দি এগ্রিকালচারাল বা মানুষের জন্য। তো এইটা আমি মনে করি আমাদের কোনো আপত্তি নাই, ভিআইপি সিএপি তারাও পেতে পারে, কিন্তু দেখতে হবে যে ভিআইপি সিএপির উদ্দেশ্যটা কি। একজন এন্টারপ্রেনারের কাছে কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস ইজ এ সিগনিফিকেন্ট ইস্যু। সে যদি খুব দ্রুত ঢাকা চিটাগংয়ে আসা যাওয়া করতে পারে, তার জন্য কিন্তু ব্যবসার কস্টটা কমে যেতে পারে। সো তার জন্য কিন্তু ভিআইপি বা সিআইপি হওয়ার সিগনিফিকেন্সটা অনেক বেশি।
সেইটা কনসিডার করেই গভর্নমেন্ট এইটা ইন্ট্রোডিউস করেছে এবং গ্র্যাজুয়ালি হয়তো এটাকে এক্সপান্ড করবে। এটা হচ্ছে একটা। খুব রিসেন্টলি ট্যাক্স কার্ড ইন্ট্রোডিউস করেছে, আপনারা দেখেছেন। ট্যাক্স কার্ডও কিন্তু সেটাই, যে মানুষকে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে তাদেরকে এনকারেজ করা। এটা আমাদের এই ধরনের একটা প্রপোজাল ছিল এবং আরো সংখ্যা বাড়াচ্ছে এটা। সিএসআর পলিসির ক্ষেত্রে একটা কথা এসছে বারবার করে, যে এই সিএসআর এর ইস্যুটা কিভাবে ইন্টিগ্রেট করা যাবে। আমি কিন্তু এটা পলিসির ব্যাপারটা বলেছি। অ্যাকচুয়ালি এসডিজি অনেকগুলো ইস্যু কিন্তু সিএসআর এর সাথে ইন্টিগ্রেটেড হতে পারে এবং তার জন্য আমার মনে হয় পলিসিটা চেঞ্জ করা দরকার। এই মুহূর্তে বাংলাদেশে যে পলিসিটা আছে সেটা কোনোভাবেই কোঅর্ডিনেটেড না। এখানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর একটা পলিসি আছে, বাংলাদেশ ব্যাংকের একটা পলিসি আছে, শিডিউল ব্যাংকগুলির জন্য একটা পলিসি আছে, মিনিস্ট্রি অফ কমার্সের একটা পলিসি আছে, ওয়ার্ল্ড ব্যাংকের এক ধরনের পলিসি আছে। দেয়ার আর লটস অফ। সো একটা ইন্টিগ্রেটেড ও কোঅর্ডিনেটেড পলিসি দরকার, যেটার সাথে এসডিজি রিলেটেড অনেকগুলো ইস্যুকে ইজিলি এখানে ইন্টিগ্রেট করা যায় এবং এখানে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ইস্যুটা খুব ভালোভাবে আসতে পারে। এটা হচ্ছে একটা। প্রজেক্ট ফান্ডিং এর কথাটা আমি সবসময় এটা বলি, বিশেষ করে গভর্নমেন্টের প্রজেক্টের ক্ষেত্রে অনেক ভালো ভালো খুব ভালো প্রজেক্ট, যেই ফান্ড যেই দিন থেকে ফান্ড বন্ধ হয়ে গেল তারপরের দিন থেকে তার কার্যক্রম শেষ। অ্যাকচুয়ালি প্রজেক্টের উদ্দেশ্যই কিন্তু এটা, যে আপনার ক্যাপাসিটিটা বিল্ড আপ করে দিবে এবং আস্তে 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 যাতে ইভেন্চুয়ালি বাই ইউরসেলফ ক্যান রান দি প্রজেক্ট অ্যাক্টিভিটিস। কিন্তু সেটা আমাদের দেশে হচ্ছে না, সেটা মনে হয় একটা দরকার। আর আরেকটা পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাই, ইনোভেশনের কথা বলেছেন এবং সেখানে প্রাইমারি এডুকেশন আমার এটা জানা ছিল না যে উইমেনদের এখানে একটা ডিসক্রিমিনেশন আছে। আমার মনে হয় এই পলিসিটা যদি আমরা একটু পাই, এটা নিয়ে কাজ করা যেতে পারে। খুবই ভালো একটা ইস্যু আপনি রেজ করেছেন। তো এইখানে ইনোভেশনের ক্ষেত্রে আমি প্রাইভেট সেক্টরের রোলটাকে একটু ইন্টিগ্রেট করি। এখানে গভর্নমেন্টেরও কিছু পলিসি আছে, এন্টারপ্রেনারশিপ ইকুইটি ফান্ড বলে একটা ফান্ড আছে, কিন্তু আপনাদের বুঝতে হবে যে ইনোভেশন মানেই কিন্তু এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে, সিরিয়াসলি রিস্ক ফ্যাক্টর আছে। প্রাইভেট সেক্টর প্রফিট মোটিভ, এই কথাটা আপনারা সবাই বলেছেন, আমরাও জানি। তো প্রাইভেট সেক্টর যখন এই মানে রিস্কি এরিয়াতে ইনভেস্ট করতে যাবে, তখন সেখানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কস্ট আছে এবং এই যে রিস্ক ফ্যাক্টরটাকে এনশিওর করার জন্য একটা সাপোর্ট দরকার। সেটা আমার মনে হয় এখানে আসে। আমি একটা কথা শেষ করছি। একটা হলো যে আমার ধারণা তথ্য উপাত্তের ক্ষেত্রে স্বচ্ছতা দরকার এবং গভর্নমেন্টের যে বিভিন্ন ব্যয় সেটি যদি অ্যানালাইসিস করেন। আমি একবার অবকাঠামো খাতে সরকারের সড়ক খাতে সরকারের ব্যয়কে আমরা জেলাওয়ারি বিশ্লেষণ করেছিলাম। অদ্ভুতভাবে আমরা সড়কের সরকারের ব্যয় দেখলাম দুটি জেলায় সড়কের পিছনে সরকারের ব্যয় সবচেয়ে বেশি। এটি একটা সরকারের সময় না, একাধিক সরকারের সময়। এবং তখন থেকে বোঝা গেল যে অবকাঠামো উন্নয়নের ভিতরেও এক ধরনের রাজনীতিকরণ আছে। সুতরাং সেই অ্যালোকেশন বা দিয়ে আসলে যাদের কথা ভাবছি সেটি সম্ভব না। আর আরেকটি কথা হচ্ছে, এই পিছিয়ে পড়া মানুষের জন্য যদি কাজ করতে হয় অবকাঠামো খাতে, এটি সেন্ট্রালি কেন্দ্রীয় জায়গা থেকে করলে হবে না, এটি স্থানীয় সরকারের মাধ্যমে, স্থানীয় এনজিওদের মাধ্যমে এবং লোকাল লেভেল প্ল্যানিং এর মাধ্যমে করতে হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রশ্ন খুবই গভীর এবং খুবই তাৎপর্যপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা এখন থেকে যাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আবারও প্ল্যাটফর্ম থেকে। না ওইটা বলতে হবে না সবাই। হ্যাঁ, আপনারা সবাই অবশ্য কুপন নিয়ে কুপনগুলো সঙ্গে রেখে, লাঞ্চের জন্য কুপনটা লাগবে, কুপনটা সঙ্গে রাখেন।